সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মৃত সেনাদের দেখতে দেখতে এগিয়ে চলল তারা তিনজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ব্যবহৃত বাংকারের ভেতরটায় এক রাশ আধার যেন জমাট বেঁধে রয়েছে। খানিক আগে দেখা সেই অদ্ভুত দর্শন প্রাণী ছিনিয়ে নিয়ে গেছে জিয়াংকে। চীনের প্রখ্যাত আর্কিওলজিস্ট মুচেন বাংকারের ভেতর ঢুকে হাতে জ্বলতে থাকা টর্চটা বাড়িয়ে ধরল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মৃত মানুষগুলোর দিকে। তাদের ঘাড়টা মাটির দিকে ঝুঁকে রয়েছে, শরীরে সবুজ রঙের ইউনিফর্ম, হাতে ধরা রয়েছে বন্দুক। এক ঝলক দেখলে মনে হবে তারা যেন বিশ্রাম অবস্থায় আজও শতাব্দী প্রাচীন এই বাংকারকে পাহারা দিয়ে চলেছে। প্রফেসর মুচেন একবার বাংকারের ভেতর দাঁড়িয়ে জোরে বলে উঠল, জিয়াং, তুমি কোথায়? তার কথা প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল ভূগর্ভস্থ বাংকারের দেওয়ালে। ঠিক সেই মুহূর্তে একটা তীব্র গর্জনে গোটা বাংকারটা থরথর করে কেঁপে উঠল যেন। বাংকারের ভেতরে মুচেন ছাড়াও আরও দুজন রয়েছে। একজন ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রধান প্রফেসর অগস্ত এবং তার সহকারী সিমরান, যদিও তার একটা ভালো নাম রয়েছে বটে, সেমন্তী কর। সেমন্তী ভয় অগস্তর হাতটা শক্ত করে চেপে ধরল এবার। টর্চের আলো তখনও দাঁড়িয়ে থাকা মৃত সৈনিকদের দেহগুলো আলোকিত করে চলেছে। সেমন্তীর মনে হলো হঠাৎ তাদের মধ্যে যেন খানিক পরিবর্তন দেখা দিল। তাদের ঘাড়টা সামান্য উঁচু হয়েছে এবার। মুচেন অগস্তকে বলে উঠল, ইউনিট 741 এক্সপেরিমেন্টাল হিউম্যান স্পিসিস। কিন্তু ওই ডাক? বলে উঠল সেমন্তী। হাকিনি? প্রশ্ন করল মুচেন। খানিক আগে যখন আমরা বাংকারের তালাবন্ধ দরজা খুলতে পারছিলাম না, সেই সময় এক দানবাকৃতি প্রাণীকে আমরা সকলেই দেখেছি। মুখটা বাঘের এবং শরীরের বাকি অংশ জুড়ে রয়েছে শুধুই 8টি বিরাট হাত। আমার ঠাকুরদার চিঠি পড়লে জানা যায় যে তার তৈরি মৃত মানুষদের জীবিত করবার জন্য যে ওষুধ তিনি ভারতে তৈরি করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যখন জাপান আর চীনের মধ্যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংগ্রামের সূত্রপাত হলো, ঠাকুরদা বিশ্বনাথকে তারা উন্নত ল্যাবরেটরি এবং ফান্ডিং দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জাপানের তাকেদা ওষুধ প্রস্তুতকারক কোম্পানি কৌশলে চীনের এই বাংকারে নিয়ে আসে, যাতে তিনি সেই ওষুধ মৃত ব্যক্তিদের মধ্যে প্রয়োগ করতে পারেন। ভারতে থাকাকালীন তিনি তার আবিষ্কৃত ওষুধের কার্যকারিতা পেয়েছিলেন সামান্যই। এতে শুধুমাত্র মৃত শরীরের ব্রেন সেলের সামান্য অংশটুকু সক্রিয় হতে পারে মাত্র, তবে গোটা শরীর নয়। তিনি ভারতীয় তন্ত্রবিদদের নানা বইপত্র পড়তেন, যেখান থেকে তিনি হাকিনীর কথা জানতে পারেন। হাকিনী তন্ত্রের দেবী। তিনি আজ্ঞাচক্রের নিয়ন্ত্রক এবং পরিচালিকা। তিনি সংবর্ত ভৈরবের অংশও বলা যায়। কব্জিকামতা তন্ত্র মতে হাকিনীকে যক্ষিণী রূপেও চিহ্নিত করা হয়েছে। শ্রীমত্তর তন্ত্র অনুযায়ী হাকিনীর পৈশাচিক রুদ্র রূপ তোমরা খানিক আগে ঠিক যেমনটা দেখেছিলে তেমনটাই। বিরাট একটা বাঘের মাথা, যার শরীর থেকে নির্গত হয়েছে 8টি বাহু, এবং সেগুলোর রং সাদা, কারণ দেবী পুরুষের শুক্র দ্বারা আসক্ত। এই বাংকারটি কুখ্যাত জাপানিজ আর্মি ইম্পেরিয়ালের দ্বারা পরিচালিত। এখানে যুদ্ধবন্দীদের ওপর ল্যাবরেটরিতে ভয়ঙ্কর পরীক্ষা করা হতো। সাউথ চায়না মর্নিং রিপোর্টের তথ্য অনুযায়ী এখানে যুদ্ধবন্দীদের ওপর এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটিয়ে তাদের উপর বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট চালানো হতো। এই বাংকারটিতে সংক্রামক রোগের ধারণ এবং নিয়ন্ত্রণের জন্য নানান কৌশল অবলম্বন করা হয়েছিল। আমার ঠাকুরদা গিনিপিগ খরগোশ এদের ওপরেই পরীক্ষা চালাতেন। তারা মারা গেলে তাদেরকে আবারও বাঁচিয়ে তুলতে হাকিনীকে আহ্বান জানাতেন। জাপানিরাও ঠাকুরদাকে ঠিক সেই কারণেই নিয়ে এসেছিল চীনে। তিনি আর ফিরে যাননি। তার সাথে কি ঘটেছিল তা কেউই জানে না। কিন্তু এখন কি করণীয়? মুচেনের কথায় একবার নিচের দিকে তাকিয়ে দেখল অগস্ত। সারি সারি মৃত সেনাদের দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। তারা না মৃত না জীবিত। তাদের ব্রেন সেলের একটা অংশ জীবিত করা হয়েছে মাত্র, কিন্তু হাত পা অসাড়। তবুও তারা কিভাবে দাঁড়িয়ে রয়েছে বলা কঠিন। বাংকারের নিচে সারি সারি কেবিন রয়েছে। চোখে পড়ল একটা
ল্যাবরেটরি রুমও। তার কাঁচ অস্বচ্ছ, তাই ভেতরে কি রয়েছে দেখা কঠিন। সিঁড়ি দিয়ে নামতে লাগলো তারা। মৃত সৈনিকের মধ্যে যেন কেমন অদ্ভুত চাঞ্চল্য দেখা দিয়েছে। দেওয়াল জুড়ে একটা বিরাট দানবীয় আকৃতির মাকড়সার মতো দেখতে প্রাণী সেখানে উপস্থিত ওই 3 জন জীবিত প্রাণীর দিকে চেয়ে রয়েছে লোলুপ দৃষ্টিতে। হঠাৎ আবারও এক চিৎকার শুনে কেঁপে উঠল গোটা বাংকার। তারা দেখতে পেল এতক্ষণ নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মৃত সেনাদের দল একই সাথে তাদের হাতে ধরে থাকা বন্দুকগুলো তাদের দিকে তাক করে ধরেছে। ধপ করে মাটিতে আছড়ে পড়ল সেই জন্তুটি। তার মাথাটা একটা বিরাট বাঘের। শরীরের বাকি অংশ জুড়ে শুধুই 8টা সাদা হাত। মুহূর্তের মধ্যে শয়ে শয়ে গুলি ছুটে এলো তাদের দিকে। নিচে নেমে প্রথমেই যে কেবিনটা চোখে পড়ল, কোনো মতে কেবিনের দরজা খুলে তারা একে একে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকতেই চোখে পড়ল অদ্ভুত দৃশ্য। একজন ব্যক্তি চেয়ারে বসে রয়েছে, তাদের দিকে পিঠ করে। টেবিলে রয়েছে একটি শতাব্দী প্রাচীন রেডিও। একদিকে পড়ে রয়েছে স্তূপাকৃতি ফাইল। ঘরে একটা বিছানা, বিছানার উপর একটা চামড়ার ব্যাগ, একটা আধখোলা আলমারি। আলমারির ভেতরে উঁকি মারছে একটা শটগান, এক বাক্স কার্তুজ। লোহার দরজাতে সমানে আঘাত করে চলেছে মৃত সৈনিকদের বন্দুক থেকে ধেয়ে আসা গুলি। মুহূর্তের মধ্যে শটগানটা হাতে তুলে নিয়ে আলমারির ভেতর থেকে কার্তুজ বের করে তাতে ভরে নিল অগস্ত। দরজাটা সামান্য ফাঁক করে শুধু শটগানের নলটুকু বের করে ট্রিগার টেনে দিল সে। মুহূর্তের মধ্যে বাতাস কেটে একটা গুলি গিয়ে আছড়ে পড়ল একজন আর্মির পোশাক পরিহিত সোলজারের কপালে। কপালের মধ্যে দিয়ে গুলিটা এফোড় ওফোড় হয়ে গেল। দেখা দিল একটা গভীর গর্ত। কিন্তু কি অদ্ভুত, সামান্য সময়ের জন্য সে থামল বটে, কিন্তু পরক্ষণেই হাতে ধরে বন্দুকটা তুলে আবারও সে ফায়ার করল। নিমেষের মধ্যে লোহার দরজাটা বন্ধ করে দিল সে। উপস্থিত সকলের দিকে চেয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এরা না মৃত না জীবিত। ঠাকুরদার ওষুধ তাদের ব্রেনের একটি অংশ সক্রিয় করেছে মাত্র। তাতে তাদের দেহে আজও পচন ধরেনি ঠিকই, কিন্তু তাদের গোটা শরীরকে নিয়ন্ত্রণ এবং চালিত করছে স্বয়ং হাকিনি। এখন একটাই উপায়। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং তারপর অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের আপলোড করা সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে। কারণ এখন থেকে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ইউটিউব চ্যানেলে আমাদের অনলি মেম্বার্স অর্থাৎ আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য আমরা আলাদাভাবে কিছু কন্টেন্ট তৈরি করে থাকি, যেগুলির অ্যাক্সেস শুধুমাত্র থাকবে আমাদের এক্সক্লুসিভ মেম্বারদের জন্য। তাই যদি সেই গল্পগুলো শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে অবশ্যই 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে যুক্ত হয়ে যান ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের এক্সক্লুসিভ মেম্বার্সদের মধ্যে। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে হাকিনির অভিশাপ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে হাকিনি। ঠুং ঠুং শব্দটা ক্রমশ বেড়ে চলেছে। শব্দের প্রতিধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের আঁধারে। উত্তর পূর্ব চীনের আন্দা শহরের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এই গুপ্ত বাংকারটি ব্যবহৃত হতো বটে, তবে বহু শতাব্দীর ধুলো মেখে আজও সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
আন্দা শহরের কাছে এই সুবিস্তৃত জঙ্গলের মাঝে এমন একটা বন্ধ বাংকার আবিষ্কার করাটা বেশ গৌরবের বটে। বিশ্বের দরবারে এও এক বিরাট পাওনা। পুরু ধুলোর স্তর সরিয়ে বাংকারটার ওপরে লোহার পাতের গায়ে ঝুলতে থাকা ভারী তালার গায়ে আবারও লোহার শক্ত ধাতব অংশটা দিয়ে আরও এক নিষ্ফল আঘাত হানল চৈনিক নৃতত্ত্ববিদ মুচেন। না, বৃথা চেষ্টা। এত ভারী তালা এইভাবে ভাঙা মোটেই সম্ভব নয়। পাশে দাঁড়িয়ে থাকা 1 বছর কুড়ির যুবতী জিয়াং মুচেনকে উদ্দেশ্য করে বলল, প্রফেসর, আমাদের কাছে কিন্তু চীনা সরকারের পক্ষ থেকে এই খনন কার্য চালানোর জন্য কোনো অনুমোদনপত্র নেই। আমরা কিন্তু এখনও কোনো পারমিশন পাইনি। এইভাবে আগ বাড়িয়ে শুধুমাত্র কৌতূহল নিরসনের জন্য এমন রিস্ক নেওয়াটা কি ঠিক হচ্ছে? চীনের গভর্নমেন্ট কতটা স্ট্রিক্ট সেটা কি আপনি ভুলে গিয়েছেন? না 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 জিয়াং, আমি বলিনি। আমি জানি এই কাজ অনৈতিক। ধরা পড়লে আমায় তো ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শরীরের মধ্যে দিয়ে 10 ইউনিটের বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত করে মেরে ফেলবে। এমনকি আমাদের পরিবারের লোকেদেরও ছেড়ে কথা বলবে না। কিন্তু তবুও জিয়াং, আমাদের এই কাজটা করতেই হবে। কিন্তু তালা তো খুলছে না। এত বছর আগেকার জং ধরে মরচে পড়া তালা খুলতে গেলে তো ইলেকট্রিক কারেন্ট লাগবেই। জায়গাটা নিয়ে অনেক কথা শুনেছি আন্দা শহরের লোকেদের মুখে। খানিকটা বিশ্বাসযোগ্য হলেও পুরোটা নয় প্রফেসর। এইভাবে বেআইনি অনুপ্রবেশ করাটা ঠিক হচ্ছে না। প্রফেসর, চলুন না ফিরে যাই। এখানে বেশ ভয়ই লাগছে। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। জঙ্গলের মাঝে মাটির তলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জাপানিজদের এমন এক যুদ্ধ বাংকার যেটা এতকাল অনাবিষ্কৃত অবস্থায় পড়েছিল, সেটা নিয়ে কিছু না হোক অন্তত জ্ঞানের স্বার্থে আমাদের চৈনিক সভ্যতার ইতিহাসের আর এক নতুন অধ্যায় যুক্ত করতে আমাদের এই বাংকারের ভিতর নামা ভীষণ প্রয়োজন। চিয়াং, তুমি নিজে একজন ইতিহাসের শিক্ষানবিশ হয়েও কি প্রকৃত সত্য জানতে চাও না? হ্যাঁ, যে এখানকার যুদ্ধের বন্দীদের সাথে কেমন পাশবিক আচরণ করা হতো, তাদের উপর যে বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করার জন্য যুদ্ধ বন্দীদের উপর ভয়ঙ্কর সংক্রামক রোগের বিস্তার ঘটানো হয়েছিল। বহু মানুষ যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গিয়েছিল। তাদের আর্তনাদ দেখে আজও এই বাংকারের নিচে প্রতিধ্বনিত হয়। ইউনিট 731 ছিল তাদের এই মরণযজ্ঞের নাম। সাধারণ মানুষ এবং চীনা সরকারের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘকাল ধরে এই এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল। ইউনিট 731-এর এই কর্মকাণ্ড কিন্তু বেশি দিন টেকেনি। বাংকারের ভেতরে আজও একটা সাজানো গোটা শহর রয়েছে জিয়াং, যেখানে একটা পরিত্যক্ত ল্যাবরেটরি, বেডরুম, এমনকি বিলিয়ার্ড খেলার জায়গা, বার, আমোদ প্রমোদের সমস্ত উপকরণ মজুদ রয়েছে আজও। জাপানের ব্যাকটেরিওলজিক্যাল ওয়ারফেয়ার ডিপার্টমেন্ট এই সমস্ত বন্দীদের উপর নজরদারি রাখা, তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করা এবং সমস্ত কাজের তত্ত্বাবধানে ছিল বলে জানা যায়। কিন্তু সমস্যা সেটা নয়, সমস্যা অন্য। শুধুমাত্র কৌতূহলের বশে যে আমি এত বড় পদক্ষেপ নিচ্ছি, এটা ভুল। আমায় এই কাজে আরও বেশ কিছু তথ্য প্রমাণ হাতে তুলে দিয়েছে আমার এই বিশিষ্ট ভারতীয় বন্ধু, ইন্ডিয়ান আর্কিওলজির এক দক্ষ নৃতত্ত্ববিদ প্রফেসর অগস্তিয়া এবং তার সহকারী সিমরান ওরফে সেমন্তী কর। প্রফেসর মুচেন, সিমরান শুধুই আমার পেশাগত নাম। আসলে প্রত্নতাত্ত্বিক বিভাগে চাকরি করি, তাই অনেক সময় দেশের বাইরেও পাড়ি দিতে হয়। সেমন্তী নামটা অনেকেই উচ্চারণ করতে পারে না, তবে আপনি কিন্তু স্যারের নামটা বেশ ভালোভাবেই উচ্চারণ করলেন। ও ইয়েস, আই বেগ ইউ পারদন মিস্টার কর। আপনার আসল নামটা আমি ভুলে গিয়েছিলাম। আসলে কি জানেন তো, আমাদের নিজেদের নামগুলোই এত জটিল যে ভারতীয়দের পক্ষে উচ্চারণ করা বেশ কঠিন। তা বটে মুচেন, তবে নামের কচকচানি নিয়ে পরেও কথা বললে হবে। তার আগে বাংকারের ভেতরে নামার কি কোনো ব্যবস্থা করতে পারলেন? প্রফেসর মুচেনের কথা শেষ হতে না হতেই এতক্ষণ ধরে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকা 1 বছর 40-এর মধ্যবয়স্ক যুবক হাতের জ্বলন্ত সিগারেটটা টোকা মেরে জঙ্গলের গভীরে ছুঁড়ে ফেলে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল বাংকারের সামনে। তার ঠিক পেছনে 1 বছর 30-এর যুবতী
ফর্সা, দোহারা গড়নের এক মহিলা, এক কথায় বেশ সুন্দরী বলা চলে। মুচেন কপালের ঘাম মুছে নিয়ে লোহার দণ্ডটা মাটিতে আছড়ে ফেলল দুবার। প্রফেসর অগস্তের দিকে তাকিয়ে এবার জিয়াং বলল, প্রফেসর অগস্ত, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এমন কি জানতে পেরেছেন যে সেই সুদূর ইন্ডিয়া থেকে চায়না চলে এলেন, যার কারণে প্রফেসর মুচেন এতটা ডেসপারেট হয়ে উঠেছেন? কোনো গুপ্তধনের সন্ধান পেলেন নাকি আবার? কথাগুলো বলে খিলখিলিয়ে হেসে উঠল জিয়াং। হাসলে তাকে বেশ মিষ্টি দেখায়। ছোট ছোট চোখ দুটো কুঁচকে গিয়ে ফর্সা গালটাতে টোল পড়ে জিয়াংয়ের। না, সেসবের কোনো বালাই নেই, তবে ভেতরে যা আজও রয়ে গিয়েছে সেসবের ঐতিহাসিক মূল্য কত হতে পারে তুমি ভাবতেও পারছো না জিয়াং। যাই হোক, আমি সবটাই বলবো, কিন্তু তার আগে তুমি বলো যে তুমি এখানকার মানুষদের মুখে কি শুনেছ। ওয়েল প্রফেসর অগস্ত, বেশ কিছু সময় ধরে এই সাইটটি, যেটি উত্তর পূর্ব চীনের হেইলং জিয়াং প্রদেশের আন্দা শহরের কাছে অবস্থিত, জঙ্গলে ঘেরা এই জায়গাটা থেকে নাকি রাত নামলেই নানান শব্দ শোনা যায়, বিশেষ করে বাঘের গর্জন। কিন্তু জঙ্গলের পরিসংখ্যান বলছে এই জঙ্গলে বাঘের মতো কোনো হিংস্র প্রাণী আদৌ নেই। এমনকি এই জঙ্গলে এসে বহু মানুষ নিরুদ্দেশ হয়ে গিয়েছে প্রফেসর অগস্ত। সম্প্রতি একটি ছেলে নিরুদ্দেশের খবর পেয়ে পিপলস, অর্থাৎ আমাদের এখানকার পুলিশ পিনিয়ন, অর্থাৎ চীনের সামরিক পুলিশ বাহিনী নিয়ে এই জঙ্গলে খানা তল্লাশি করতে আসে। সুঙ্গিরি নদীর ধারের এই পর্বত সংকুল অঞ্চল এবং এই বিস্তৃত বাদামি বনভূমির মাটি হিউমাস সমৃদ্ধ এবং উর্বর। উত্তর পশ্চিমের পর্বত দাহিঙ্গান রেঞ্জের উত্তর প্রান্ত প্রধানত ক্ষয় ও আবহাওয়া প্রতিরোধী আগ্নেয়শিল দ্বারা গঠিত। বাদামি বনে সাধারণত এমন এক বাংকার তৈরি করাটা বেশ কষ্টসাধ্য, তাতে কোনো সন্দেহ নেই। কালো মাটি সরিয়ে সকলের চোখের আড়ালে জাপানিদের এক বাংকার সত্যি মনে কৌতূহল জাগায় বই কি। তবে হ্যাঁ, পিপলস এসেও কিচ্ছু খুঁজে পায়নি। এমনিতে এখানে তো লোকবসতি কমই। ওই বাংকারের সন্ধান পাওয়ার পর থেকেই চায়না গভর্নমেন্ট প্রফেসর মুচেন সহ আমাদের গোটা ইউনিটকে এই বাংকারের বিষয়ে তথ্য অনুসন্ধান করতে বলে। তবে ভেতরে ঢোকার পারমিশন কিন্তু এখনো দেয়নি। অর্ডার আস্তে আস্তে আরও কয়েক মাস লাগবে। বাঘের গর্জন, রাতের অন্ধকারে মানুষের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পরেও সরকার আর পুলিশ যে কেন নীরব আমি জানি না। জিয়াং, আমি এই বিষয়ে বিস্তর গবেষণা চালিয়েছি, জেনেছি অনেক তথ্য। শিখা ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের অধ্যাপক কাতসুও নিশিমারের অনুরোধে জাপানের কুখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউনিট 731-এর গবেষণা দলে কাজ করা 3607 জনের নামে লিস্ট তুলে দিয়েছে আমাদের হাতে। হ্যাঁ জিয়াং, এবং সেই নামের লিস্টের মধ্যে ছিলেন একজন ভারতীয়। ভারতীয়? কই, আমি আগে বলেননি তো। হ্যাঁ সেমন্তী, যার জন্য আমার এত দূর ছুটে আসা, এবার সেই গল্পটা আমি বলতে চলেছি। সালটা 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতবর্ষ তখনও ইংরেজদের অধীনে। আমার ঠাকুরদা শ্রী বিশ্বনাথ ছিলেন সেই সময়কার একজন বায়োকেমিস্ট। দেশ জোড়া তার নাম। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে দেশে ফিরে তখনকার এক বিখ্যাত ওষুধের কোম্পানির হয়ে কাজ করতেন তিনি। ভারতের ল্যাব তখনও এতটাও আধুনিক ছিল না। ওষুধ তৈরি, ল্যাব টেস্টিং, এক্সপেরিমেন্টাল স্পিসিস লাইক র্যাবিট, গিনিপিগস, এদের উপরই পরীক্ষা নিরীক্ষা করার পর তবেই সেটা বাজারে আসতো। বাবা মূলত ল্যাবেই কাটাতেন। আমি মায়ের মুখ থেকেই গোটা ঘটনাটা শুনেছিলাম। ঠাকুরদা আমার বাবা যখন ছোট ছিলেন তাকে বলেছিলেন তিনি একদিন এমন এক ওষুধ আবিষ্কার করবেন যার ফলে সেই ওষুধ এবং বিশেষ মন্ত্রের গুণে এমন এক ডেমনিক স্পিরিটকে জাগ্রত করা সম্ভব হবে যার ফলে মৃত শরীরে প্রাণ ফিরে আসবে। এইবার এই ওষুধের সাথে এমন এক স্পিরিটের কি সম্পর্ক? মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই। হিন্দু শাস্ত্র মতে আত্মা অবিনশ্বর, তাকে জলে ডোবানো যায় না, আগুনে পোড়ানো যায় না, কিংবা অস্ত্র দিয়েও কাটা যায় না। ঠাকুরদা এমন এক ওষুধ আবিষ্কার করেছিলেন যার ফলে তিনি ব্রেন সেলের খানিকটা মাত্র অংশ বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। কিন্তু তিনি একজন বায়োকেমিস্ট ছাড়াও হিন্দু তন্ত্র নিয়ে বেশ কিছু রিসার্চও করেছিলেন।
তিনি জানতে পারেন যে এমন কিছু রিচুয়ালস রয়েছে, এমন এক বিশেষ পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ করলে ওষুধের কার্যকারিতা 10 গুণ বেড়ে গিয়ে সেই প্রাণী বেঁচে উঠবে। ইন্ডিয়ান ল্যাবে গোপনে তার পরীক্ষা নিরীক্ষা চলছিল। সেই বিখ্যাত ওষুধ কোম্পানি বহুকাল আগেই বন্ধ হয়ে গিয়েছে, বলা ভালো কার্যত সিল করে দেওয়া হয়েছিল। গবেষণার কাজটি ইংরেজ সরকারকে লুকিয়ে বেশ জোর কদমেই চলছিল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ ভারতের মাটিতেও এসে পড়েছে। টাকার খুব অভাব দেখা দিল। পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং না থাকলে রিসার্চ চলবে কিভাবে? এই এক্সপেরিমেন্টে প্রথমে যার ওপর পরীক্ষা করা হচ্ছে তাকে সংক্রামক ব্যাকটেরিয়া ইনজেক্ট করে একটু একটু করে কষ্ট দিয়ে মেরে ফেলা হতো, এবং তারপর তার শরীরে ঠাকুরদার আবিষ্কৃত সেই বিশেষ ওষুধ প্রয়োগ করে ব্রেন সেলের কিছু অংশ আবারও জাগিয়ে তোলা হতো। তারপর সারা রাত ধরে চলতো এক অদ্ভুত রিচুয়াল। আমার জন্মের পর আমি ঠাকুরদাকে নিজের চোখে দেখিনি। কারণ হিসেবে আমার ঠাম্মা মানে গ্র্যানি বলতো যে দাদু নাকি গবেষণার কাজে চীনে গিয়ে আর ফিরে আসেননি। কেন আসেননি সেটা অবশ্য কেউই খোলসা করে বলতে পারেননি। দাদু মানে আমার গ্র্যান্ডপা আদৌ সফল হতে পেরেছিলেন কিনা আমি জানি না। এও জানি না যে সেই ওষুধ বাজারে এসেছিল কিনা। তবে এক সকালে আমাদের বাড়ির সামনে 2 জন ভদ্রলোক আসেন। তারা নিজেদের পরিচয় দিয়েছিলেন জাপানের একটি বিশেষ ওষুধ কোম্পানির সদস্য হিসেবে। কোম্পানি সম্ভবত তাকেদা, যতদূর মনে পড়ছে। এটা সেই কোম্পানি যেটি 1950 সালে জাপানে প্রথম মাল্টিভিটামিন লঞ্চ করেছিল। পরবর্তীকালে তাকেদা জাপানের লিডারলে লিমিটেড নামে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করে। এই তাকেদা আমার ঠাকুরদা বিশ্বনাথ মানে আমার গ্র্যান্ডপাকে প্রচুর জাপানিজ ইয়েন অফার করে, যাতে তিনি তাকেদার হয়ে কাজ করতে তাদের সাথে জাপানে যান। ভারতবর্ষে এমনিতে তার রিসার্চের টালমাটাল অবস্থা, ফান্ডিং নেই, ইংরেজ সরকারের অনুমোদনও নেই। তবে তখনকার সময় বিদেশে, বিশেষ করে ইংল্যান্ডে ভিসা ছাড়াই যাওয়া যেত, কিন্তু বাকি দেশগুলোতে যাওয়া এতটা সোজা নয়। সেই সময় ভারতবর্ষেও ব্রিটিশ সরকার নাৎসি জার্মানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 1939 থেকে 1950 সাল অবধি সেই যুদ্ধ চলেছিল। এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে যারা জাপান থেকে এসেছিল তাদের ভিসা থাকলেও ঠাকুরদাকে ভিসা করিয়ে নিয়ে যাওয়া এতটাও সোজা নয়। ঠিক হলো আগে ঠাকুরদা ইংল্যান্ডে যাবেন, তারপর সেখান থেকে চোরা পথে পাড়ি দেবেন জাপান। হলোও তাই। বাড়ির সকলের জোর আপত্তি, ঠাম্মার কান্না, আমার বাবার অনুরোধ সব উপেক্ষা করে ঠাকুরদা পাড়ি দিলেন জাপানে। পরে জানতে পেরেছিলাম জাপানিরা তাকে দেশে নয় বরং চীনে নিয়ে গিয়েছে। তোমরা তো জানোই চীন এবং জাপানের এই যুদ্ধ 1937 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলেছিল। মাঝে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। মাস গেলে ব্রিফকেস ভর্তি টাকা আসতো বাড়িতে, সাথে ঠাকুরদার একটি করে চিঠি। শেষ চিঠি যখন এসেছিল তখন তার বক্তব্য অনেকটা এরকম ছিল। পকেট থেকে ভাঁজ করা পুরনো বিবর্ণ একটা চিঠি সকলের সামনে মেলে ধরল ইন্ডিয়ান আর্কিওলজিস্ট অগস্ত। তিনি সকলের সামনে সেই চিঠির বক্তব্য পড়তে শুরু করলেন। প্রিয় মালিনী, রুদ্র, আমার ভালোবাসা নিও। কবে ফিরতে পারবো, আদৌ পারবো কিনা আমি জানি না। এখানে এক প্রকার আমি বন্দী। দিন রাত ল্যাবে কাজ করে চলেছি। বাংকারটাকে উপর থেকে দেখলে কিছুই বোঝা যাবে না। চীনের হেইলিং জিয়াং প্রদেশের আন্দা শহরের কাছে সুঙ্গেরি নদীর ধারে সুবিশাল পর্বতমালাদা হিঙ্গান রেঞ্জের এই বাদামি বনের কালো মাটির নিচে এত বড় একটা অত্যাধুনিক শহর রয়েছে যা তুমি বললে বিশ্বাস করবে না। এরা আমায় বিজ্ঞানের স্বার্থে নয় বরং জাপান আমার এই রিসার্চের মাধ্যমে প্রথমে চীনা যুদ্ধবন্দীদের ওপর সংক্রামক ব্যাকটেরিয়া ছড়িয়ে তাদের রিয়াকশন দেখে। যখন তারা মারা যায় তখন তাদেরকে আমার ওষুধ খাইয়ে দেখা হয় যে তারা বেঁচে উঠছে কিনা। আমার রিসার্চ এখনো অর্ধ সমাপ্ত। তাছাড়া এই ওষুধ শুধুমাত্র ব্রেন সেলের কিছু অংশ অ্যাক্টিভেট করতে পারে, পুরো শরীর নয়। তারা জানতে পেরেছে এক বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমি মৃত শরীরে প্রাণ ফেরাতে পারি। তারা যুদ্ধবন্দীদের ব্রেনের ওপর ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ এনে তাদের শরীরে আমার সেই বিশেষ মন্ত্র দ্বারা এমন এক ডেমনিক স্পিরিটকে ডেকে আনতে চায় যার নাম শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে।
তিনি যে এক তান্ত্রিক দেবী, মুখটা বাঘের মতো, 8টা বাহু। তিনি যে স্বয়ং কাল ভৈরব, তিনি যে স্বয়ং কাল ভৈরবের আরেক রূপ, সংবর্ত ভৈরবের দেহ তাতে উদ্ভূত। তিনি যে অজ্ঞাত চক্র অর্থাৎ তৃতীয় নেত্রের শক্তিকে নিয়ন্ত্রণ করেন। আমাকে তাকে একাধিকবার জাগাতে হয়েছে। কিন্তু আর কতদিন? যুদ্ধবন্দীরা ধীরে ধীরে প্রচণ্ড হিংস্র এবং আক্রমণাত্মক হয়ে উঠছে। জাপানিদের অত্যাধুনিক অস্ত্র স্বয়ং দেবী এবং দেবীর ঊর্জা দ্বারা সৃষ্ট শক্তি, যা মৃত মানুষগুলোর মধ্যে সঞ্চারিত হয়েছে, তাদের কি শক্ত কাঁচের দেওয়াল আটকাতে পারে? তারা চেয়েছিল এই সকল মৃত মানুষদের নিয়ে নতুন দল গঠন করে চীনের ওপর হামলা চালাতে। আমি জানি না আমি কবে ফিরতে পারবো বা আদৌ পারবো কিনা, তবে টাকাগুলো যত্নে রেখে দিও এবং সাবধানে খরচ করো। এগুলো খোকার এবং তোমার ভবিষ্যতে কাজে আসবে। আমার বেশ কয়েকজন সহকারী ইতিমধ্যে তাদের প্রাণ হারিয়েছে। বাংকারের মধ্যে চারিদিকে ঘিরে রেখেছে এবং তাদের প্রতিনিধিত্ব করছেন স্বয়ং দেবী। দেবী বলছি বটে, তবে আমি তার সাধক, কিন্তু তিনি প্রকৃতপক্ষে এক দানবী, যার মধ্যে রয়েছে ঈশ্বরের অংশ এবং প্রভূত ক্ষমতা। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনার ঠাকুরদার ওষুধ মৃত মানুষের ব্রেন সেলের একটি নির্দিষ্ট অংশকে জাগ্রত করে তোলে, কিন্তু সম্পূর্ণ শরীর নয়। জাপানিরা তাদের বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট চালানোর জন্য প্রথমে যুদ্ধবন্দীদের শরীরে সংক্রামক ভাইরাস ইনজেক্ট করে প্রথমে তার কার্যকারিতা পরীক্ষা করত। এরপর তারা মারা গেলে ওষুধে আবারও তাদের প্রাণ ফেরানোর চেষ্টা করত। যদিও আংশিকভাবে সফল হতো। পরের অংশটি এই ডেমনিক এন্টিটিকে নিয়ে, যাকে বিশেষ এক রিচুয়ালের মাধ্যমে আপনার ঠাকুরদা আহ্বান জানাতেন। কি তাই তো? এক্স্যাক্টলি সেমন্তী, ঠিক এমনটাই তো বোঝা যাচ্ছে, তবে পুরোটা আমার কাছে স্পষ্ট নয়। বাংকারের ভেতরে না গেলে এই রহস্যের সমাধান হবে না। চিঠির বক্তব্য থেকে আমার কাছে এটা স্পষ্ট হয়েছিল যে জাপানিরা তাকে চীনে নিয়ে গিয়েছিল এবং সম্ভবত কোনো যুদ্ধ বাংকারে তাকে এতগুলো বছর কার্যত বন্দি দশায় কাটাতে হয়েছিল। চিঠিটা বন্ধ করে পকেটে চালান করলো অগস্ত্য। এবার মুচেন তাকে প্রশ্ন করল, খানিকটা বুঝলাম, কিন্তু পুরোটা না। এই ডেমনিক স্পিরিট আসলে কে? তার নাম কি? বাংকারের তালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অগস্ত্য বলে উঠল, হাকিনি। নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে এক তীব্র দমকা হাওয়া বয়ে গেল বাদামি জঙ্গলের ভেতর দিয়ে এবং তারই সাথে বাংকারের নিচ থেকে শোনা গেল এক কান ফাটানো তীব্র বাঘের গর্জন। সভয়ে চারজনে দুপা পেছনে সরে এলো। বাংকারের বন্ধ দরজাটার গায়ে কোনো এক অমানবিক শক্তি বারবার আঘাতের পর আঘাত হানতে লাগলো। পকেট থেকে রিভলভার বের করে তাক করে ধরল অগস্ত্য। ট্রিগার টেনে বন্দুকের নল বাংকারের দরজার দিকে তাক করে হাতের ইশারায় সকলকে তার পেছনে যেতে বলল। বাংকারের দরজায় আঘাতের পর আঘাত ক্রমশ বেড়েই চলেছে। বাদামি জঙ্গলের গাছগুলোতে ধাক্কা খেতে খেতে বিরাট পর্বতমালা দ্য হিঙ্গান রেঞ্জের কালো পাথরের গায়ে প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের অতল খাদে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কখন যেন অন্যমনস্ক হয়ে জিয়াং বাংকারের বন্ধ দরজাটার সামনে চলে গিয়েছিল। এক তীব্র ঝটকায় দরজাটা মুহূর্তের মধ্যে খুলে গেল। দেখা গেল দুটো জ্বলন্ত সবুজ চোখের মণি ধীরে ধীরে তাদের সকলের চোখের সামনে মাকড়সার মতো 8 পা বিশিষ্ট এক দানবাকার জীব বিরাট পাগুলো ফেলতে ফেলতে বেরিয়ে এলো বাইরে। তার মুখটা একটা হিংস্র বাঘের। সেখান থেকে ক্রমাগত বেরিয়ে আসছে কান ফাটানো গর্জন। প্রফেসর অগস্ত্য তার ট্রিগার টেনে গুলি ছুঁড়ে দিলেন সেই দানবীয় জন্তুটার দিকে। মুহূর্তের মধ্যে সেই গুলি বাতাস কেটে বিদ্ধ হলো তার বুকে। বিরাট দানবীয় আকৃতির মাকড়সা, যার মুখটা এক অতিকায় বাঘের, তার বুকের গুলিবিদ্ধ স্থান থেকে ঝরে পড়ল কালো রক্ত। মুচেন জিয়াংকে উদ্দেশ্য করে বলল, সরে এসো আমাদের দিকে, নইলে ও তোমার শেষ করে দেবে।
ওই দিক থেকে সেমন্তী মাটি থেকে একটা গাছের ডাল তুলে ছুঁড়ে মারল সেই দানবাকৃতি অবয়বটিকে লক্ষ্য করে। আবারও এক কান ফাটানো বাঘের গর্জন। চোখের নিমেষে জিয়াংকে দুটো হাতে তুলে ধরল সকলের চোখের সামনে। অগস্ত্য আবারও তার রিভলভার তাক করে ট্রিগার টেনে দিল, এবার সেই সুবিশাল জন্তুটার পা লক্ষ্য করে। একটা পা মাটিতে গেঁথে বসল। কালো রক্তের স্রোত বয়ে গেল বাদামি বনের কালো মাটিতে। নিমেষের মধ্যে সেই অর্ধ বাঘ এবং অর্ধ মাকড়সার মতো বিরাট 8 পা বিশিষ্ট প্রাণীটি জিয়াংকে ছুঁড়ে মারল বাংকারের ভেতরে, এবং সে নিজেও লাফিয়ে পড়ল বাংকারের গভীর অতলে। সে অদৃশ্য হতেই বাংকারের দরজাটা নিজে থেকে সশব্দে বন্ধ হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় বিহ্বল 3 জোড়া ভয়ার্ত দৃষ্টি দেখতে পেল অদ্ভুতভাবে আবারও বাংকারের ওপরে সেই মোটা মরচে পড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানি কোম্পানির তালা। মুচেন উন্মাদের মতো ছুটে গেল বাংকারের দিকে। সে চিৎকার করে বলতে লাগলো, না না না, এ হতে পারে না, কিছুতেই না, জিয়াং জিয়াং এইভাবে মরতে পারে না। বন্ধ তালার গায়ে মাটিতে পড়ে থাকা মাটি কোপানোর লোহার শক্ত দণ্ডটা দিয়ে পাগলের মতো আঘাত করতে লাগলো। আবারও সেই ঢং ঢং শব্দ, 1 বার 2 বার 3 বার, কিন্তু না, তালা ভাঙার কোনো লক্ষণ দেখা গেল না। পাশে দাঁড়িয়ে থাকার সিমরান ওরফে সেমন্তী প্রফেসর অগস্ত্যকে জিজ্ঞেস করল, কি ছিল ওটা? এই কেমন ভয়ঙ্কর ডেমন? কি হবে এবার জিয়াংয়ের? সেটা তাকে বাংকারের ভেতরে নিয়ে গেল। প্রফেসর প্রত্যুত্তরে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, সেই সময় মুচেন ছুটে এসে অগস্ত্যের কাঁধ ঝাঁকিয়ে বলল, বাঁচানো কে? ও যে আমার পরম আপন। কে ছিল সে? অমন ভয়ঙ্কর রূপের দানবের কথা আমি তো আগে শুনিনি। হ্যাঁ মুচেন, ওটা হাকিনি। আমি ওর বুকে হাতে গুলি চালিয়েছি ঠিকই, তবে তাতে বিশেষ কোনো লাভ হবে বলে মনে হয় না। হাত? কিন্তু আপনি তো ওর পায়ে গুলি চালালেন। পা? তাই বুঝি মুচেন? তোমার ওগুলো পা লাগলো? হ্যাঁ, পা না তো কি? পাই বটে, ঠিক যেন দানবাকৃতি এক বাঘের মুখ বিশিষ্ট মাকড়সার 8টা পা। কিন্তু না, ভুল করছো। আমি জানি এই তালা কোনো ধাতব বস্তুর আঘাতে কখনোই খুলবে না। এও জানি যে কেন খুলবে না। তার কারণ হাকিনিকে ওই বাংকারে বন্দি করা হয়েছে, এবং এই তালা মন্ত্রশক্তির দ্বারা বেঁধে ফেলা হয়েছে। তার মানে ঠাকুরদা ওই দিন হয় এখান থেকে পালাতে পেরেছিলেন, আর নয়তো তার দলের কেউ তারই কাছ থেকে হাকিনি মন্ত্র জেনে বন্ধন ক্রিয়ার দ্বারা তাকে বেঁধে ফেলেছে। ভেতরে হয়তো বহু মৃত মানুষ আজও পড়ে রয়েছে, তবু একটা শেষ চেষ্টা আমায় করতেই হবে। হাকিনি আসলে কে তার খানিক বর্ণনা এবার আমি তোমাদের দেব, মন দিয়ে শোনো। ঠাকুরদার অন্তর্ধান রহস্যের পর এই সমস্ত বিষয় জানার পরে ভারতীয় তন্ত্রের প্রতি আমি একটা প্রবল টান অনুভব করি। একের পর এক নানান প্রাচীন পুঁথি, তন্ত্রপুরাণ ইত্যাদি পড়ে আমি জানতে পারি হাকিনি শ্রীমত্তর তন্ত্র এবং গোরাক্ষ সংহিতা অনুসারে যোগিনী চক্রের 8 জন যোগিনীর মধ্যে একজন হাকিনি। তবে এই বিষয়ে মতান্তর রয়েছে। যেমন কুব্জি কামতা তন্ত্র অনুসারে আবার হাকিনিকে যক্ষিণী রূপেও চিহ্নিত করা হয়েছে। আবার কুলর্ণব চক্র এবং ষাট চক্র নিরূপণ সূত্র অনুসারে তাকে আজ্ঞা চক্রে অবস্থানরত যোগিনী হিসেবেও চিহ্নিত করা হয়েছে। হাকিনির 8টি হাতে 8 যোগিনীর অবস্থান। এই হাকিনি সহ 8টি যোগিনী যার দেহ থেকে তিনি সৃষ্টি হয়েছেন, তিনি হচ্ছেন সংবর্ত ভৈরব। শ্রীমত্তর তন্ত্র অনুসারে হাকিনির মাথাটা বাঘের, তার 8টি বাহুর রং সাদা, সেটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছিলে। হ্যাঁ প্রফেসর অগস্ত্য, এমন অদ্ভুত জীব আমি জীবনে দেখিনি। কারণটা কি জানো সেমন্তী? কারণ হাকিনি কাম প্রবণা, তিনি পুরুষের পৌরুষের দ্বারা আসক্ত, তাই তার 8টি বাহুর রং সাদা। জিয়াংয়ের অন্তিম পরিণতি কি হবে তা আমি জানি না। তন্ত্র নিয়ে রিসার্চ করলেও এগুলো কখনোই কোনো ক্ষেত্রে প্রয়োগ করিনি। আমার মতে এই তালা ভাঙতে গেলে, বিশেষ করে এই বন্ধন ক্রিয়া ভাঙতে গেলে আমায় খণ্ডন মন্ত্রের জপ করতে হবে। খণ্ডমন্ত্র? হ্যাঁ সেমন্তী। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না প্রফেসর অগস্ত্য, হাকিনিকে যদি মন্ত্রশক্তি দিয়ে বেঁধেই রাখা হতো তাহলে সে বাইরে বেরোলো কী করে? তাছাড়া একটা বিষয় তো স্পষ্ট যে এতদিন ধরে যারা এই হেইলাং জিয়াংয়ের কাছে আন্দা শহরের বুকে এই দা হিগং রেঞ্জ পর্বতে ঘেরা এই বাদামি বনে নিরুদ্দেশ হয়েছে, তাদের সকলকে এই হাকিনি টেনে নিয়ে গেছেন বাংকারের ভেতরে।
সেমন্তী, মন্ত্রশক্তির বন্ধন একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তিথি এবং কালকে কেন্দ্র করে কাজ করে। ভুলে যেও না, হাকিনীকে কোনো ডিমনিক স্পিরিট বললে ভুল হবে। তিনি যে স্বয়ং তার বাহুতে 8 যোগিনীকে ধারণ করে রয়েছেন, তিনি যে সংবর্ত ভৈরবের অংশ। একদিকে যেমন তার মধ্যে আধারের প্রভূত ক্ষমতা বিরাজমান, অন্যদিকে তিনি ঐশ্বরিক শক্তির আধার। প্রফেসর, স্বয়ং মা দুর্গাও দশভুজা। তিনি সিংহের পিঠে অধিষ্ঠিতা, কিন্তু তার তো 2 পা রয়েছে। এই ক্ষেত্রে হাকিনীর কোনো পা যে চোখে পড়ল না? পড়বেও না সেমন্তী, কারণ তাকে স্মরণ করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে। ডাকা হয়েছিল তার প্রলয়ঙ্কারী রূপকে, যা আমরা সকলেই দেখেছি। এখন উপায়? আপনারা কি তখন থেকে বলে চলেছেন আমি কিছুই বুঝতে পারলাম না। সিমরন এবং আপনার ওই কনভারসেশন আমার দ্বারা বোঝা সম্ভব নয়, কিন্তু আই ওয়ান্ট জিয়াং ব্যাক। কাম ডাউন প্রফেসর মুচেন, বৃথাই উত্তেজিত হচ্ছেন। এই তালা খুলতে গেলে আমার তন্ত্রমতে এক রিচুয়াল পালন করতে হবে, যাতে এই তালা ভেঙে যায়। তাহলে সেটাই করুন, অযথা সময় নষ্ট করছেন কেন? ধৈর্য ধরো মুচেন, এ তো আর ছেলে ভোলানো বিষয় নয়। হিন্দু তন্ত্রের অত্যন্ত গূঢ় বিদ্যা, যার ব্যাপারে বিস্তর পড়লেও কখনো কোনো ক্ষেত্রে প্রয়োগ করে দেখিনি আমি। বাদামি জঙ্গলের কালো মাটিতে কখন যেন আকাশের কালো মেঘ থেকে টুপটাপ করে ঝরে পড়ল 2-1 পশলা বৃষ্টি। আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে খেলে গেল বেগুনি আলোর ঝলক। আকাশের পানে এক ঝলক তাকিয়ে নিয়ে প্রফেসর অগস্ত্য বাংকারের ঠিক সামনে 2 পা ভাঁজ করে পদ্মাসনে বসল। এরপর 2 হাত কোলের কাছে রেখে হাতের পাতা 2 উল্টো করে 2 হাতের বুড়ো আঙুল মধ্যমাতে ঠেকিয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ শুরু করল। বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়ছে। গাছের পাতা গলে টুপটাপ শব্দে বৃষ্টির ফোঁটা কালো মাটির বুকে লেগে থাকা হাকিনীর কালো রক্তের ফোঁটা ধুইয়ে দিচ্ছে। ভারতীয় নৃতত্ত্ববিদ প্রফেসর অগস্ত্যর মুখ দিয়ে গমগমে স্বরে উচ্চারিত হতে লাগল এক বিশেষ বিঘ্ননাশক এবং আকস্মিক সংকট থেকে মুক্তিলাভের মন্ত্র। ওম হিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা। ওম হিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা। ওম হিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা। দীর্ঘ সময় ধরে 108 বার টানা এই একই মন্ত্র উচ্চারণ করতে লাগল সে। মন্ত্রোচ্চারণ শেষ হলে ঢং করে তালাটা খুলে গিয়ে মাটিতে আছড়ে পড়ল। বাংকারের ভারী ঢাকনাটা বিকট শব্দ করে খুলে যেতেই এক রাশ গরম বাতাসের হলকা বেরিয়ে এলো সেখান থেকে। মাটি থেকে উঠে দাঁড়ালো সে। মুচেনের দৃষ্টি তখনও অগস্ত্যের দিকে স্থির। এমন ঘটনা সে জীবনে দেখেনি। এগিয়ে এলো সেমন্তী। স্মিত হেসে তাদের লক্ষ্য করে প্রফেসর অগস্ত্য বলে উঠল, আর বাধা নেই, বন্ধন খুলে গিয়েছে। এই বন্ধন বিশেষ সময় ছাড়া কিংবা সাধক নিজে খণ্ডন না করলে ভাঙা সম্ভব নয়। চলো যাওয়া যাক। এতক্ষণ পরে আমাদের পরিশ্রম সফল হলো। তাহলে এতক্ষণ এই কাজটা করলে না কেন আপনারা? মুসেন, আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন এই তালা ভাঙছে না। আমি তো কোনো সিদ্ধ পুরুষ কিংবা উচ্চমানের তান্ত্রিক নই। যতটা পড়েছি সেটাই প্রয়োগ করলাম মাত্র। কাজ হতো কিনা জানতাম না, তবু একটা শেষ চেষ্টা তো আমায় করতেই হতো। তাছাড়া এই কাজ করবার উদ্যোগ আগে নিলে তোমরা আমায় পাগল ঠাওরাতে। ভাবতে ভারতে বিখ্যাত আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হেড এমন ধারা ব্যবহার কেন করছে। তাছাড়া নিজের চোখেও তো সব দেখতেই পেলে। যাকে, চলো নিচে যাওয়া যাক। টর্চটা সাথে আছে তো মুচেন? হ্যাঁ, কিন্তু এখন চালানো যাবে না। এর আলো দেখা যাবে দূর থেকে। যদি পিপলস মানে চীনা পুলিশ আশেপাশে থেকে থাকে তাহলে হাতে হাত করা পড়তে দেরি লাগবে না। আলোটা না হয় বাংকারের ভেতরেই চালাবো। ঠিক আছে, তাই চলো। তবে সাবধানে, বাংকারের লোহার সিঁড়ি বহু বছর কিন্তু ব্যবহার করা হয়নি। 3 জন ধীরে ধীরে বাংকারের সিঁড়িতে পা রাখল। প্রথমে সেমন্তী, তারপর মুচেন, সবার শেষে প্রফেসর অগস্ত্য। জুতোর মচমচ শব্দ তুলে বাংকারের নিচে দাঁড়াতেই বাংকারের ঢাকনাটা সশব্দে ঘটাং শব্দ করে বন্ধ হয়ে গেল। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। কোনো মতে দেওয়াল হাতড়ে সামনের দিকে পা বাড়াতে যাবে সেমন্তী, এমন সময় প্রফেসর মুচেন পকেট থেকে জোরালো টর্চ লাইটটা জ্বালালো। টর্চের জোরালো আলো পড়তেই সেমন্তী তারস্বরে চিৎকার করে 2 পা পিছনে সরে গেল। বাংকার থেকে খানিকটা অংশ শক্ত সিমেন্টের,
তারপর শুরু হয়েছে সরু পায়ে চলা রেলিং, যার নিচে লোহার পাটাতন। চিৎকারের কারণটা এবার স্পষ্ট হলো সকলের। তারা দেখতে পেল রেলিংয়ের ঠিক নিচে মূর্তিবৎ দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে মানুষ। মানুষ না, না, রক্তমাংসের মানুষ কি তাদের আদৌ বলা যায়? তাদের হাতে ধরা রয়েছে বন্দুক, মাথায় টুপি, পরনে খাকি পোশাকের ইউনিফর্ম, মাথা নিচু করে না জানি কত শতাব্দী ধরে তারা এইভাবে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাদের সারা শরীর ফ্যাকাশে, তারা যেন মৃত। তারা যেন আজও অর্ডারের অপেক্ষায় একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করে চলেছে। রেলিংয়ের নিচে যে সিঁড়ি নেমে গেছে সেখান দিয়ে শুরু হচ্ছে পরপর শয়ে শয়ে কেবিন। সারি সারি মৃত শরীরগুলো পথের দুধারে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন অর্ডার পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে অনুপ্রবেশকারীদের ওপর। কারোর কারোর হাতে আবার মুষ্টিবদ্ধ চেন, যার শেষ অংশের লোহার ধাতব অংশটায় বাঁধা রয়েছে এক একটা বিরাট মাপের হিংস্র কুকুর। তবে তারা প্রত্যেকেই স্থির, নিশ্চল, কাঠের পুতুল যেন। একদম সামনের দিকে দেখা যাচ্ছে একটা কাঁচে ঘেরা ল্যাবরেটরি। অস্বচ্ছ কাঁচের গায়ে জমাট বাঁধা রক্তের ছিটে আজও লেগে রয়েছে। ঘরটাতে এক রাশ জমাট বাঁধা ধোঁয়া। ওই ল্যাবরেটরি রুমের ভেতর ঠিক কি রয়েছে এখানে দাঁড়িয়ে বোঝা মুশকিল। সেমন্তীর কাঁধে হাত রাখল অগস্ত্য। ভয় পেও না, এরা সকলেই মৃত। এখনকার এই বাংকারের মধ্যে দিয়ে মাটির তলায় চলে গিয়েছে সুড়ঙ্গ পথ। এর শেষ কোথায় সেটা অবশ্য বলা মুশকিল, কিন্তু জেনে রেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এই মাটির তলার শহর থেকেই সকল পরিকল্পনা তৈরি করা হতো। জাপানিরা যুদ্ধবন্দীদের মৃত শরীরগুলো সংরক্ষণ করত, তাদের প্রথমে সংক্রমিত করে মেরে ফেলত। এরপর এখানকার ল্যাবে আমার দাদুর তৈরি করা ওষুধের স্যাম্পলকে আরও দ্বিগুণ 3 গুণ মাত্রায় তৈরি করে সেগুলো এই মৃত শরীরে সম্ভবত ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হতো। তাতে ঠিক কি হতো সেটা আমাদের চোখের সামনেই স্পষ্ট। দেহের পচন আটকে যেত। মেডিকেল সায়েন্স বলে মস্তিষ্কের মৃত্যু মানেই দেহের মৃত্যু। আমার ঠাকুরদা বিশ্বনাথের সেই ওষুধ ঠিক কী নামে পরিচিত ছিল সেটা ল্যাবে না গেলে বোঝা মুশকিল। সারি সারি কেবিনগুলো দেখছো, প্রত্যেক কেবিনের লোহার দরজা বাইরে থেকে বন্ধ করা। এগুলো এখানে কাজ করা সৈন্যসহ কর্নেল, লেফটেন্যান্ট, প্রজেক্ট অফিসার, সায়েন্টিস্ট, তাদের কেবিন। এইবার মৃত শরীরগুলোয় ঠাকুরদার ওষুধের ফলে মস্তিষ্কের একটা অংশ সক্রিয় হয়ে উঠলেও কার্যত তারা মৃত, কারণ হাকিনি তাদের শরীরে প্রাণ সঞ্চার না করলে তারা সম্পূর্ণরূপে জীবিত হয়ে উঠতে পারবে না কখনোই। সে দেখো তখনকার প্রযুক্তিবিদ্যা এই চায়না এবং জাপানে কতটা অ্যাডভান্স লেভেলের ছিল, যার ফলে এমন অত্যাধুনিক বাংকার তৈরি করতে পেরেছিল তারা। এখানকার কোনো না কোনো ঘরে নিশ্চয়ই বাংকারের ম্যাপ পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। তবে হাকিনি এবং জিয়াং যে কোথায় রয়েছে তা বলা মুশকিল। সুডা জুন্ডয়! মৃত সেনাদের দিকে তাকিয়ে সবিস্ময়ে বলে উঠল মুচেন। হতবাক চোখে সেমন্তী অগস্ত্যর দিকে 2 চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল। এবার এত বিপদের মধ্যেও হাসি পেল তার। সেমন্তীর দিকে তাকিয়ে বলল, ওদের ভাষায় একটা কথা বলছে মাত্র, এতে অবাক হওয়ার কিছুই নেই। মুচেন আমার সঙ্গে দীর্ঘদিন আলাপের মাধ্যমে বাংলাটা যেমন ভালোভাবে রপ্ত করতে পেরেছে, অন্তত যতটা বোধগম্য হয় আর কি, তেমনি আমিও ওদের ভাষা খানিকটা জানি বটে। সুডা একটা চাইনিজ শব্দ যার মানে মৃত, এবং জোন মানে সৈনিক। দুটো মিলে দাঁড়ায় মৃত সৈনিক। আচ্ছা, তুমি মুচেন কিংবা তার সহকারী জিয়াংয়ের নামের অর্থ জানো? 2 পাশে মাথা নেড়ে না সূচক অভিব্যক্তি জানালো সেমন্তী। অগস্ত্য বলল, চলো নিচে যেতে যেতে বলছি, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না। লোহার রেলিং ধরে নিচে নামার সময় হঠাৎ সেমন্তীর মনে হলো এতক্ষণ এসব মৃত সেনাদের দল মাথা নিচু করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তারা যেন খানিক নড়ে উঠল। এদিকে অগস্ত্য এবং মুচেন কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি ধরে নিচে নেমে আসছে। নিচে নেমে লোহার পাটাতনের 2 ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মৃত সৈনিকদের মাঝে হাঁটতে হাঁটতে অগস্ত্য সেমন্তীকে বলল, এই যে মুচেন, এই কথাটার অর্থ কি জানো? মুচেন চাইনিজ শব্দ, যার অর্থ চাঁদের জোছনা কিংবা সূর্যের আলোয় স্নানরত এক দিব্য পুরুষ। সাধারণত চৈনিক রাজবংশোদ্ভূত সন্তানদের দিব্য পুরুষ কিংবা জ্ঞানী পুরুষ বলে মানা হয়ে থাকে, তাই এমন নামকরণ। কিংবা ধরো জিয়াং, এই শব্দের অর্থ সুগন্ধি, অর্থাৎ যার মিষ্টি গন্ধের প্রভাবে মানুষ আচ্ছন্ন হয়ে ওঠে।
এরা সম্ভবত সেই সব যুদ্ধবন্দী যাদের ওপর এমন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এখনকার যুদ্ধবন্দীদের ওপর নৃশংসভাবে জৈবিক গ্যাস ছেড়ে দেওয়া হতো, কিংবা তাদের শরীরে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ইনজেক্ট করে তাদের সংক্রমিত করা হতো। দেখো, আমি শুধুই একজন প্রত্নতাত্ত্বিক নই, সাথে একজন নৃতত্ত্ববিদও বটে। অতীত এবং বর্তমান সময়ের মানুষের সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থিক পরিকাঠামোকে বিশ্লেষণ করে আসছি বহু বছর ধরে। আমি একজন আর্কিওলজিস্ট হওয়ার সাথে সাথে একজন অ্যানথ্রোপোলজিস্টও বটে। ঠাকুরদার শেষ চিঠিটা যথেষ্ট ইঙ্গিতবহ, তবে একটাই রহস্য। এক, জাপানিরা কি সফল হয়েছিল? ঠাকুরদা এরপর গেলেন কোথায়? তিনি কেন ফিরে এলেন না? যাই হোক, চলো আগে কেবিনগুলো বরং দেখা যাক। হ্যাঁ প্রফেসর অগস্ত, আমারও তাই মত। হয়তো কোনো ক্লু পেলেও পেতে পারি। আবারও মৃত সৈনিকদের মাঝ দিয়ে তারা বাইরে বেরিয়ে আসতেই যাচ্ছিল। ঠিক সেই সময় সেমন্তীর হাত স্পর্শ হলো এক বন্দুকধারী জাপানি সেনার হাতে। সেমন্তী ঘৃণায় দুহাত পিছিয়ে গেল। তারা দেখতে পেল যে একটা চ্যাটচ্যাটে তরল জাতীয় কিছু তার হাতে এসে লেগেছে। তারা সেখান থেকে বাইরে এসে খোলা জায়গাটায় দাঁড়াতে অগস্ত সেমন্তীর হাতটা তার নিজের হাতে নিয়ে দেখল সেখানে চ্যাটচ্যাটে আঠালো কোনো বস্তু লেগে রয়েছে, যার কারণে তার মনে এতটা ঘেন্নাবোধের সঞ্চার ঘটেছে। অগস্ত বলল, ও কিছু না, চামড়ার ভেতর যে ফ্লুইড থাকে সেটাই তোমার হাতে এসে লেগেছে। ওরা না সম্পূর্ণভাবে মৃত আর না জীবিত। ওষুধ কাজ করেছে ঠিকই, তবে এই মুহূর্তে ওরা অনেকটা কোমায় থাকা রোগীর মতন বলতে পারো। তবে কোন অদ্ভুত কায়দায় দাঁড়িয়ে রয়েছে সেটা বলা মুশকিল। হ্যাঁ প্রফেসর, জাপানিরা আমাদেরই সেনাদের প্রথমে নৃশংসভাবে হত্যা করে তাদের বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট কতটা সুফলদায়ক সেটা দেখতে চেয়েছিল। এরপর আবার সেই তাদেরই বাঁচিয়ে তুলে আমাদের বিরুদ্ধে খাড়া করেছিল। ইতিহাসে এমন ঘটনা শোনা যায় না যেখানে মৃত মানুষের দল চীন হামলা করেছে। তবে প্রস্তুতি পর্ব বেশ জোরদার ছিল, যাই বলুন। হ্যাঁ মুছেন, কথাটা মন্দ বলনি। চলো সামনের কেবিনে যাওয়া যাক, যদি কিছু পাওয়া যায়। হাঁটতে হাঁটতে তারা সামনের কেবিন পর্যন্ত গিয়ে কি যেন একটা দেখে থমকে দাঁড়ালো। চাইনিজ ভাষায় লেখা একটা নাম তামার পাতে খোদাই করা রয়েছে। শব্দটা উচ্চারণ করল মুচেন। খুশিয়ে। সম্ভবত কোনো সায়েন্টিস্টের কেবিন ছিল এটি। খুশিয়ে শব্দটি চাইনিজ, যার অর্থ সায়েন্টিস্ট অর্থাৎ বৈজ্ঞানিক। আচ্ছা, নিচে যে নামটা লেখা আছে ওটা কি একটু দেখে বলো তো মুছেন। ওকে, হোল্ড অন অগস্টিয়া, আমায় পড়তে দাও। খুঁসিয়ে শব্দটার নিচে যে নাম লেখা রয়েছে তাদের ভাষায় সেটা উচ্চারণ করতে এবার চমকে উঠল তারা প্রত্যেকে। বিশ্বনাথ, এই তো, এটা তো আমার ঠাকুরদার কেবিন। ভেতরে চলো, দেখি কিছু খুঁজে পাই কিনা। দরজার নব ঘোরাতে লোহার হোল্ডারটা সরে গিয়ে ঘটাং করে একটা শব্দ করে খুলে গেল দরজাটা। দীর্ঘদিন বন্ধ থাকা অবস্থায় এক রাশ ধুলো এসে লাগলো তাদের চোখে মুখে। কোনো মতে হাত দিয়ে চোখের ওপর থেকে ধুলো স্তর সরিয়ে ঘরে উঁকি দিতেই এবার চমকে উঠল তারা সকলে। একটা মানুষ, হ্যাঁ মানুষই বটে, ঘরের মধ্যে থাকা একটা কাঠের চেয়ারে বসে রয়েছে, একদম স্থির নিশ্চল। তার পিঠের দিকটায় তারা ছিল বলে তার মুখটা তখনও তারা দেখতে পায়নি। সামনে একটা টেবিলের ওপর স্তূপাকৃত ফাইল রাখা রয়েছে। টেবিলে একটা রেডিও পড়ে রয়েছে, যার ওপরে জমে রয়েছে শতাব্দী প্রাচীন ধুলো। ঘরের মধ্যে একটা ক্যাম্প খাট, বিছানায় পড়ে রয়েছে একটা আধখোলা চামড়ার ব্যাগ এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছু কাপড়। ঘরটাতে আরও কিছু জিনিস রয়েছে, যেমন একটা আলমারি, তার একটা পাট খোলা রয়েছে। সেখান থেকে উঁকি মারছে একটা শটগান এবং একটা ছোট পিস্তল। হঠাৎ করে টর্চের আলো দপদপ করতে করতে নিভে গেল। যেটুকু সামান্য আলোয় তারা এত দূর পর্যন্ত এসেছে, এখন সেই শেষ অবলম্বনটুকুও যেন মুহূর্তে বিলুপ্ত হলো। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো তীব্র বাঘের গর্জন এবং তারই সাথে এক মেয়েলি গলার আর্তনাদ। শব্দগুলো শুনে তারা চমকে উঠল। জিয়াং, এ তো তারই গলা, আর ওই বাঘের ডাক। তার মানে হাকিনি আমাদের আশেপাশেই রয়েছে। প্রফেসর মুচেন, কোনোভাবেই কি টর্চের আলো জ্বালানো যাবে না? নো অগস্টিয়া, ব্যাটারি ডাউন। কিন্তু জিয়াং, আমি স্পষ্ট তার গলা শুনতে পেলাম যে। হ্যাঁ, আমিও পেয়েছি তার গলা। আপাতত ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও। অন্তত পক্ষে খানিকক্ষণের জন্য তো নিরাপদ থাকতে পারবো। কোনো মতে দেওয়াল হাতড়ে সেমন্তী দরজার সামনে যেতেই অদ্ভুত একটা শব্দ তাদের কানে এলো।
তাদের মনে হলো শত শত মানুষ যেন মার্চ করে চলেছে, ঠিক যেভাবে আর্মিতে অনুশীলনকালে সৈনিকদের লেফট রাইট করে মার্চ করানো হয় তেমনই। ডান পা এবং বাম পা সমান তালে মাটির বুকে আঘাত হানছে। অন্ধকারে দেখা যাচ্ছে না কাউকেই, কিন্তু তাদের পায়ের এমন একই জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত ওঠানামাকে দক্ষ সোলজারদের মার্চ বলে ভাবাটাই স্বাভাবিক। ততক্ষণে মুচেনের হাত থেকে টর্চটা এক প্রকার ছিনিয়ে নিয়ে তাতে দুবার হাত দিয়ে বাড়ি মারল অগস্ত্য। দৈবক্রমে টর্চটা আরও একবার জ্বলল। টর্চের আলো এক সোজা সরল রেখা বরাবর কেবিনের বাইরে থাকা মৃত সেনাদের মধ্যে পড়তেই তারা সকলে সবিস্ময়ে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। এতক্ষণ ধরে পাথরের মতো দাঁড়িয়ে থাকা মৃত শরীরগুলো একটা হাত ওপরে তুলে মাথার কাছে স্যালিউটের ভঙ্গিতে ঠেকিয়ে দুপা সমান তালে মাটিতে ঠুকে চলেছে, যেন এইমাত্র কোনো এক অজানা কারণে তাদের শরীরে প্রাণ ফিরে এসেছে। টর্চের আলো সোজাসুজি গিয়ে পড়তেই এবার হঠাৎ করে তারা থেমে গেল। হঠাৎ এমন ছন্দপতনের ফলে ঘরে থাকা তিনজন চমকে গেল। তারা এক এক করে তাদের মাথাগুলো একই সাথে তাদের দিকে ঘোরাচ্ছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মৃত সেনাদের দলের প্রতিটা ব্যক্তির সারি সারি চোখ এই মুহূর্তে তাদের দিকে স্থির। তাদের চোখের পলক পড়ছে না। তারা ধীরে ধীরে তাদের পুরো শরীরটাকে অদ্ভুত কায়দায় সামনের দিকে নিয়ে এলো। ধীরে ধীরে তাদের হাতে ধরে থাকা বন্দুকগুলো তাক করল তাদের দিকে। তাদের সারা শরীর রক্তশূন্য, তারা না জীবিত না মৃত। ভয়ঙ্কর বাঘের গর্জন আবারও প্রতিধ্বনিত হলো ভূগর্ভস্থ বাংকারের ভেতর। কটকট শব্দ করতে করতে সুনিপুণ কায়দায় তারা বন্দুকের ট্রিগারে হাত দিল। প্রফেসর অগস্ত্য চিৎকার করে বলে উঠল, সেমন্তী সরে যাও। এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো সেমন্তী সহ তারাও ওই দৃশ্য দেখছিল। এবার সম্বিত ফিরল তাদের সকলের। এক হ্যাঁচকা টানে দরজার কাছ থেকে সেমন্তীকে ঘরের ভেতর ঠেলে দিয়ে অগস্ত্য লোহার দরজাটা সশব্দে ঘটাং শব্দ করে বন্ধ করে দিতেই সাঁই সাঁই শব্দে শয়ে শয়ে বন্দুকের গুলি আছড়ে পড়ল লোহার দরজাটার গায়ে। কোনো মতে দরজা থেকে সরে এলো তারা। বাইরে যেন গুলির বৃষ্টি শুরু হয়েছে। লোহার দরজার গায়ে অনবরত ঠুং ঠুং শব্দ করতে করতে গুলিগুলো এসে বিঁধছে, কিন্তু দরজা ভেদ করতে পারছে না। বুলেট প্রুফ শব্দটা বেরিয়ে এলো মুচেনের মুখ থেকে। হ্যাঁ, হাই সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, যা এই গোটা বাংকার জুড়ে রয়েছে। শোনা যায় সংক্রামক রোগের বিস্তার এবং নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে এই বাংকার ডিজাইন করা। কিন্তু এখন তো আমরা কার্যত বন্দী। কিন্তু কতক্ষণ এই একই জায়গায় বন্দি থেকে আমরা মৃত্যুর জন্য গুনবো অগস্ত্য? কতক্ষণ এই দরজা ওই গুলি আটকাতে পারবে? তারও তো একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। মুছেন, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে না। আমাদের এখনো অনেক কাজ বাকি। জিয়াংকে খুঁজে বার করতে হবে। অগস্ত্য, সে কি আদৌ বেঁচে আছে? তবু আমাদের হাল ছাড়লে চলবে না। কিন্তু প্রফেসর, এখন আমরা কি করব? এতক্ষণ ধরে হতভম্ব থাকার পর এবার সেমন্তী প্রশ্ন করল, ফাইট ব্যাক মানে আপনি কাদের সাথে লড়াই করার কথা ভাবছেন? এদের সাথে? এরা যে মৃত আর জীবিতের মাঝে এমন এক বন্দুকধারী পিশাচ যাদের সাথে লড়াই করার কথা আদৌ ভাবা যায় না। ওয়েট আ মিনিট। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে এই ঘরে রয়েছি, অথচ চেয়ারে কে বসে রয়েছে সেটা তো দেখবার সুযোগই পেলাম না। তবে তার আগে আরও একটা কাজ বাকি। আলমারির আধবোজা পাল্লাটা খুলতেই সকলে দেখতে পেল শুধু শটগান আর রিভলভার নয়, সেখানে থরে থরে সাজানো রয়েছে কার্তুজ, ডিনামাইট, C4, যা কোনো এক জায়গায় নিমেষের মধ্যে ব্লাস্ট করে উড়িয়ে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় C4 শত্রু শিবিরের বন্ধ দরজা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে উড়িয়ে দিতে পারত। আরও রয়েছে সেখানে একটা মোটা রাবারের লাঠি, 5টা মাস্কগুলো সম্ভবত ল্যাবে ব্যবহৃত হতো। একে একে সব কটা জিনিস আলমারির বাইরে বের করে মেঝেতে রাখল অগস্ত্য। সকলের দিকে এক ঝলক চেয়ে নিয়ে তাদের দিকে একটা করে মাস্ক এগিয়ে দিয়ে নিজের মুখেও একটা পরে নিল। শটগানের ম্যাগাজিন খুলে কার্তুজের বাক্স থেকে পরপর 4টে গুলি তাতে ভরে নিল সে। এরপর রিভলভারটা খুলে দেখে নিল একবার। তাতে তখনও গুলি ভর্তি রয়েছে। হাতের ইশারায় সকলকে মাস্কগুলো পরে নিতে বলে মুখে মাস্ক থাকা অবস্থাতেই অগস্ত্য বলে উঠল, পিস্তলটা বরং তুমিই রাখো মুছেন, শটগানটা আমি রাখছি। যদিও অলরেডি একটা রিভলভার আমার কাছে রয়েছে, যদিও সেটা চোরা পথে তোমাদের দেশ থেকেই ব্ল্যাক মার্কেটে কেনা।
শুধু এই আজকের দিনটার জন্যই বলতে পারো। আর সেমন্তী, তুমি তো বন্দুক চালাতে পারো না, তাই এর রবারের লাঠিটা বরং তোমার কাছেই রাখো, কখন কি কাজে লাগে। দরজার বাইরে তখনও ঝাঁকে ঝাঁকে গুলি এসে লাগছে। ডায়নামাইটের সুতোয় আগুন ধরাতে গেলে দেশলাই কিংবা লাইটারের প্রয়োজন যা এই মুহূর্তে তাদের কাছে নেই। C4কে সঠিক জায়গায় প্লেস করে অ্যাক্টিভেট করতে গেলেও তাদের কাউকে না কাউকে বাইরে যেতে হবে, তাই এইগুলো এই মুহূর্তে তাদের কোনো কাজে লাগবে না। অগস্ত্য ধীরে ধীরে ক্যাম্প খাটের সামনে গিয়ে পড়ে থাকা ব্যাগ বিছানায় উপুড় করে ভেতরে থাকা সমস্ত জামাকাপড় বাইরে ফেলে সেখানে অবশিষ্ট কার্তুজ, C4 এবং ডায়নামাইটগুলো রেখে চেন বন্ধ করে বুক এবং পেটের কাছটায় আড়াআড়িভাবে বাক্সটা ঝুলিয়ে দিল। এবার ধীরে ধীরে সে এগিয়ে গেল চেয়ারে বসে থাকা ব্যক্তিটার দিকে। হাতের টর্চটা মুখে ফেলতেই এবার দুহাত দূরে ছিটকে এলো সে। চেয়ারে যে বসে রয়েছে তার চোখ দুটো খোলা, টেবিলের ওপর একটা চিঠি পড়ে রয়েছে, পাশে একটা ফাউন্টেন পেন কালির দোয়াতে ডোবানো রয়েছে। ব্যক্তিটি সারা শরীর ফ্যাকাশে, খোলা চোখ দুটো দিয়ে সামনে দেওয়ালটা এক দৃষ্টিতে দেখে চলেছে সে। অতি সন্তর্পণে কাঁপা কাঁপা হাতে অগস্ত্য তুলে নিল চিঠিটা। চিঠিটা তুলে নিতেই হঠাৎ ঠকার শব্দ করে কি যেন একটা মাটিতে পড়ে গেল। একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ যেটা খালি, এবং তারই সাথে একটা কাঁচের ছোট্ট শিশি। জিনিস দুটো সাবধানে হাতে তুলে নিল মুচেন। প্রফেসর অগস্ত্য চিঠিটা পড়তেই যাবে, ঠিক এমন সময় বাইরে গুলিবর্ষণ থেমে গেল। কানে ভেসে এলো এক মৃদু শব্দ, বন্দুকের গুলি শেষ। তারা গুলি রিলোড করছে। চকিতে কিছু একটা ভেবে নিল সে। সেমন্তী আর মুচেনকে উদ্দেশ্য করে বলে উঠল, ওদের বন্দুকের গুলি শেষ, এখন গুলি আবারও রিলোড করতে খানিক সময় লাগবে। এই শেষ সুযোগ। চিঠির বক্তব্য পরেও পড়তে পারবো, কিন্তু তার আগে এখান থেকে বেরোতে হবে। কিন্তু কোথায় যাবেন প্রফেসর? হ্যাঁ প্রফেসর অগাস্তা, বাইরে তো মৃত সেনাদের দল আমাদের দখলে, গুলিতে ঝাঁঝরা করে দেব। ওইদিকে আপনার সেই হাকিনি, সে কি ছেড়ে কথা বলবে? সেমন্তী এবং মুচেনের উদ্বিগ্ন মুখের দিকে চেয়ে অগস্ত্য বলল, আমাদের মতনই আরও একজন চেয়েছিলেন নিজেকে বাঁচিয়ে রাখতে, চেয়েছিলেন এখান থেকে বাইরে বেরিয়ে পরিবারে ফিরে যেতে, কিন্তু পারেননি। তিনি কে জানো? হাতের আঙুলের ইশারায় চেয়ারে বসে থাকা মৃত ব্যক্তির দিকে আঙুল নির্দেশ করে অগস্ত্য বলল, আমার গ্র্যান্ডপা, শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ। তিনি সম্ভবত ইনফেক্টেড হয়েছিলেন। ইনফেক্টেড? কিভাবে? মুচেন, এই গর্ভস্থ বাংকারে যুদ্ধবন্দীদের ওপর সংক্রামক জীবাণু ছড়িয়ে তাদের ইনফেক্টেড করা হয়। সেই সময় যে বৈজ্ঞানিক টিম ইউনিটে 731 ল্যাবে কাজ করছিলেন, তারাও সকলেই কম বেশি ইনফেক্টেড হয় বলেই আমার ধারণা। এখানকার উন্নত প্রতিরোধ ক্ষমতা এবং ইনফ্রাস্ট্রাকচারও তাদের বাঁচাতে পারেনি। আমার ঠাকুরদা তারই নিজের তৈরি ওষুধ ইনজেক্ট করে বাঁচতে চেয়েছিলেন। এত বছর বাদেও তার দেহ অবিকৃত তার একটাই কারণ, এখনও তার ব্রেন সেলের একাংশ কাজ করছে। তবে সম্পূর্ণরূপে প্রাণ ফেরাতে গেলে প্রয়োজন হাকিনির বশ্যতা শিকার। হাকিনি আহ্বানের রিচুয়াল পালন করতে গিয়ে ইউনিটের সম্ভবত কেউ পালিয়ে বাঁচতে পেরেছিলেন ওই দিন। সেই মন্ত্রবন্ধনের দ্বারা হাকিনি সহ সকল মৃতদের এই স্থানে বেঁধে দিয়েছিলেন। তবে ওই যে বলেছিলাম না, কিছু কিছু বিশেষ সময় মন্ত্রশক্তি দুর্বল হয়ে ওঠে, আর সেই সময় হাকিনি শিকারের উদ্দেশ্যে বাইরে বেরোতে পারে। হাকিনিকে ঠাকুরদার রুদ্ররূপে তান্ত্রিক ক্রিয়ার দ্বারা আহ্বান জানিয়েছিলেন তার মৃত শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে। তিনি চেয়েছিলেন সবটা যেন হয় বিজ্ঞানের স্বার্থে, কিন্তু না, জাপানিরা ওষুধ তৈরির নাম করে তাকে চীনের বাংকারে এনে ওষুধের এই তন্ত্রশক্তিকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে। এখন হাকিনিকে শান্ত করবার দুটো উপায়, এক তারই সমকক্ষ কাদ্য ভৈরবকে আহ্বান জানিয়ে তাদের মিলন ঘটানো, অথবা হাকিনির মাতৃরূপকে বন্দনা করে তাকে তুষ্ট করা। আমি আগেই বলেছি, হাকিনি আজ্ঞাচক্র নিয়ন্ত্রণ করে। তিনি যোগিনী গোষ্ঠীর অন্তর্গত এমন এক তান্ত্রিক দেবী, যিনি মানব দেহের 5টি ভৌতিক পদার্থ যেমন জল, বায়ু, আকাশ, মাটি, এই পঞ্চতত্ত্ব যার দ্বারা আমাদের দেহ গঠিত, তাদের সাথে যুক্ত এবং দেহের 7টি চক্র, আজ্ঞাচক্র, অধিষ্ঠান চক্র, নাভি চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, এই সকল চক্রের শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করে। হাকিনি ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ডাকিনী, রাকিনী, লক্ষ্মীনী, কাকিনী, শাকিনী এবং ইয়াকিনী। তিনি মহাকালের স্ত্রী, স্বয়ং মহামায়ার অংশ। শাক্ত ধর্মে বিশ্বাসী যারা যারা শক্তির উপাসক, তাদের উপাসনার মূল কেন্দ্র হচ্ছে এই হাকিনী। হাকিনীর মাতৃরূপ অত্যন্ত পবিত্র, নির্মল, শান্ত এবং নদীর জলের মতন উচ্ছ্বসিত তরঙ্গে বয়ে চলা কলকলানি।
নিস্তব্ধ রাতের মোহনায় জোছনার আচ্ছাদনে আবৃত সৃষ্টির এক অপূর্ব প্রতীকী রূপ। তার ফ্যাকাশে গোলাপি চামড়া, তিনি পদ্ম ফুলের ওপর উপবিষ্টা। তার 4টি বাহু এবং 6টি মাথা, তার 3টে হাতে শিবের ঢোল, একটি মৃত মানুষের খুলি এবং রুদ্রাক্ষের মালা রয়েছে। তার 4র্থ হাত বিঘ্ননাশক। সকল কালিমা দূর করে জীবনকে সংকটমুক্ত করতে বরাভয়ের মুদ্রায় স্থিত তিনি। আজ্ঞাচক্রের বাহিকা হাকিনী শক্তিকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন কঠোর অনুশীলন, অন্তর্ভেদী দৃষ্টি, পবিত্রতা, বুদ্ধিমত্তা এবং সাধনায় উপলব্ধ জ্ঞান। বাকিটা চিঠি পড়লেই জানতে পারবো। আপাতত ল্যাবে চলো, ফাস্ট। ওদের গান রিলোড হওয়ার আগেই যেতে হবে। একটা হাতে রিভলভার, অন্য হাতে শটগান। এই নিয়ে অগস্ত্য ধীরে ধীরে দরজার পাল্লাটা খুলে বাইরে টর্চের আলো ফেলল। তার একদিকে উদ্যত পিস্তল হাতে মুচেন এবং অন্যদিকে রবারের ডান্ডা হাতে সেমন্তী। তারা দেখতে পেল একে একে মৃত সৈনিকের দল তাদের দিকে বন্দুক তাক করে ধরে রেখেছে। বাংকারের দেওয়ালে চোখ পড়তেই চমকে গেল তারা সকলে। এক বিশালাকার দানবাকৃতি অবয়ব দেওয়ালের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 8টা বাহু বিস্তৃত করে বিরাট বাঘের মাথাটার মধ্যে জ্বলতে থাকা সবুজ চোখের মণি দিয়ে এক দৃষ্টিতে দেখে চলেছে তাদের। প্রচণ্ড এক গর্জন করে লাফিয়ে পড়ল মাটিতে। সকলে লক্ষ্য করে দেখল তার বিরাট বাঘের হাঁ হয়ে থাকা মুখটার পাশে গজিয়ে উঠেছে আরও একটা মুখ, একটা মেয়ের মুখ। তবে তার সেই মুখমণ্ডল অতি ভয়ঙ্কর। মুচেনের মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটি নাম, বাঘের মুখের পাশে ফুটে ওঠা জিয়াংয়ের মুখের আকৃতি শতগুণ বৃদ্ধি পেয়েছে। তার মুখের চামড়া ফ্যাকাশে বিবর্ণ, তার হাঁ হয়ে থাকা মুখটার ভেতরে ফুটে উঠেছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। সেই তীক্ষ্ণ কণ্ঠে খিলখিলিয়ে হেসে বলে উঠল, ইউনিট 731-এর এই জাপানিদের বাংকার অভিশপ্ত। কেউ পালাতে পারবে না, কেউ না। আমি যে এখন দেবীর অধীনস্থ গোলাম, দেবীর আর এক অংশ। এর প্রত্যেকে দেবীর দাসানুদাস। তোরা কি ভেবেছিস পালিয়ে যাবি? এখানে যে একবার আসে সে আর পালাতে পারে না। তোরাও পারবি না, কিছুতেই না। একসাথে বাঘের ডাক এবং পিশাচিনীর গর্জন সমস্বরে কানে এলো। গোটা বাংকারটা যেন ঝনঝন শব্দে কেঁপে উঠল একবার। বিরাট 8টা হাত দিয়ে বাংকারের লোহার পাটাতন আঁকড়ে ধরে শিকারের দিকে ধেয়ে আসতে লাগলো সে। এদিকে শয়ে শয়ে মৃত সৈনিকের দলের বন্দুক ততক্ষণে ট্রিগারে চাপ দিয়েছে। অগস্ত্য আর মুচেন সাথে সাথে এক লাফে শূন্যে 2 পাক খেয়ে বাতাসে ভেসে তাদের বন্দুক থেকে গুলি চালাতে চালাতে মাটিতে আছড়ে পড়ল। কয়েকটা গুলি তাদের শরীরে লাগলেও তাতে তেমন কোনো বিশেষ প্রভাব পড়ল না। ওদিকে সেমন্তী হাতে ধরে থাকা লাঠিটা দিয়ে অদ্ভুত কায়দায় বাতাসে সাঁই সাঁই করে ঘোরাতে ঘোরাতে এগিয়ে গেল মাটিতে পড়ে থাকা অগস্ত্য ও মুচেনের দিকে। বিরাট সেই দানবাকৃতি হাকিনী পৈশাচিক গর্জন করতে করতে আরও খানিকটা এগিয়ে এসেছে তাদের দিকে। তারা 3 জনে মাটিতে হামাগুড়ি দিয়ে ল্যাবের দিকে এগিয়ে চলল। সামান্য দূরে যেতেই তারা দেখতে পেল সেই কাঁচে ঢাকা ল্যাবরেটরি রুম। কন্ট্রোল বোর্ডের সার্কিট ডায়াগ্রাম যেন কোনো মূল কন্ট্রোল সিস্টেম থেকে নষ্ট করে দিয়েছে। এখানে ঢুকতে গেলে একটাই উপায়, তারগুলো জোড়া লাগিয়ে আবারও সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে, নইলে এ দরজা খোলা যাবে না। অগস্ত্য বলে উঠল, দরজা ওড়াতে হবে, কার্যত ব্লাস্ট করতে হবে। এখন সেনা তারগুলো জোড়া লাগিয়ে আবারও সার্কিট ঠিক করা সম্ভব নয়। সেমন্তী আর্কিওলজি বিভাগে যুক্ত হওয়ার আগেই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে স্টাডি করেছে। তারপর অবশ্য আর টেকনিক্যাল বিভাগে না গিয়ে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি হাসিল করেছে। তবে ওইদিকে হাকিনী ধেয়ে আসছে। আমার কাছে এই মুহূর্তে ব্যাগে 2টো C4 এক্সপ্লোসিভ আর 4টে ডায়নামাইট রয়েছে। একটা C4 এক্সপ্লোসিভ আমি ল্যাবের দরজায় সেট করেছি এবং অপরটি ল্যাবের সামনে লোহার পাটাতনে। ওরা আসছে। ওরা C4 এক্সপ্লোসিভের রেঞ্জে পা দেওয়া মাত্রই ব্লাস্টের টুকরো টুকরো হয়ে যাবে। তবে হাকিনীকে কিন্তু সহজে শেষ করা যাবে না। সে স্বয়ং শক্তির অংশ। পার্থিব কিংবা মহাজাগতিক কোনো শক্তি তাকে চিনতেও পারবে না, শুধু খানিক সময়ের জন্য আটকে রাখতে পারে। তবে আমি 10 সেকেন্ডের টাইমার সেট করে দিচ্ছি, দেখা যাক কাজ করে কিনা। পেছন থেকে তখনও মচমচ শব্দে জুতোর আওয়াজ তুলে এগিয়ে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন যুদ্ধবন্দীদের দল।
বিরাট 8টা সাদা হাত দিয়ে দুটো সুবিশাল মাথা সহ এগিয়ে আসছে হাকিনি। আর দেরি করল না সে। মাটিতে হাঁটু মুড়ে বসে প্রথমেই তাদের আসার পথ একটা C4 এক্সপ্লোজিভ সেট করে সেখানে 10 সেকেন্ডের টাইমার সেট করে এগিয়ে এলো ল্যাবের দরজার দিকে। ল্যাবের বন্ধ দরজার গায়ে আরও একটা এক্সপ্লোজিভ দ্রুত হাতে লাগিয়ে ঠিক 10 সেকেন্ড সেট করে সকলকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল, পালাও পালাও, যত দূর পারবে এই জায়গাটা থেকে পালাও, ফাস্ট। তারা তিনজনে বাংকারের ভেতর দিক দিয়ে সামনের দিকে প্রাণপণে ছুটতে লাগলো। তাদের বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। 5 সেকেন্ডের মাথায় সারিবদ্ধভাবে মার্চ করে হেঁটে আসতে থাকা মৃত সেনাদের দল বন্দুক হাতে এগিয়ে এলো সামনের দিকে। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অগস্ত্য সকলকে নিয়ে টেনে মাটিতে শুয়ে পড়ল। এরপর সে বলল, নাও, দ্য কাউন্টডাউন উইল স্টার্ট। 6, 7, 8, 9 এবং 10 গোনার সাথে সাথে একটা প্রবল বিস্ফোরণে গোটা বাংকার কেঁপে উঠল। এক ঝাঁক আগুনের হলকা তাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। কানে ভেসে এলো শয়ে শয়ে মৃত মানুষের তীক্ষ্ণ আর্তনাদ। তারা এই প্রবল বিস্ফোরণে মাটি থেকে দুহাত শূন্যে লাফ দিয়ে দূরে ছিটকে পড়ল। তাদের শরীর থেকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ প্রচণ্ড বিস্ফোরণের ফলে একে অপরের থেকে আলাদা হয়ে ছিটকে পড়ল মাটিতে। কানে ভেসে এলো হাকিনির কান ফাটানো বাঘের গর্জন এবং তারই সাথে জিয়াংয়ের সেই বিভৎস মুখ থেকে বেরিয়ে আসা আর্তনাদ। তারা এবার মাথা তুলে দেখতে পেল দাউ দাউ করে জ্বলতে থাকা এক দানবাকৃতি অবয়ব এগিয়ে আসছে তাদের দিকে। ল্যাবের দরজার কাছাকাছি পৌঁছনো মাত্র হলো দ্বিতীয় বিস্ফোরণটি। বাংকারের ছাদ থেকে লোহার পাইপগুলো ঝনঝন করে আছড়ে পড়ল হাকিনির জ্বলন্ত শরীরটাতে। বিস্ফোরণের ধাক্কা সামলাতে না পেরে সে 2 হাত দূরে ছিটকে পড়েছে। খুলে গেছে ল্যাবের দরজা। তারা ছুটে গেল সেই ল্যাবের দিকে। ল্যাবের কাঁচ যা বাইরে দিয়ে অস্বচ্ছ, এবার তার কারণ বোঝা গেল ল্যাবের ভেতরে পা দেওয়া মাত্র। সেখানে সাদা পোশাক পরে মুখে মাস্ক পরিহিত প্রায় 100-র বেশি মানুষ কাঁচের দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। তারা স্থির, নিশ্চল, তাদের মুখ গ্যাস মাস্কে ঢাকা। ঘরের ভেতরে বেশ কয়েকটা স্ট্রেচারে শুয়ে রয়েছে অর্ধগলিত পচা লাশ। তাদের হাত পা শক্ত করে লাইলনের মোটা দড়ির সাহায্যে বাঁধা। এক্সপেরিমেন্টাল হিউম্যান রিসোর্স, বলে উঠল অগস্ত্য। সবার উপরে এক্সপেরিমেন্ট করলেও তাদের মধ্যে অনেকেই মারা গিয়েছিল, আবার অনেকে বেঁচেও উঠেছিল। সায়েন্টিস্টদের ওপরেও শেষ মুহূর্তে এই একই পরীক্ষা করা হয়েছিল। তাদের ল্যাবে আটকে রেখে মূল সার্কিট বোর্ড নষ্ট করে ফেলা হয়েছিল যাতে তারাও জীবন্ত লাশে পরিণত হতে পারে। এখান থেকে বেরিয়ে আগে শহরের ল্যাবে বিশেষ ড্রাগ স্যাম্পল টেস্ট করাতে হবে। হতে পারে অদূর ভবিষ্যতে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ওষুধের গুণমানকে আরও বাড়িয়ে আধুনিক মানব সভ্যতাকে এক নতুন রূপ দেবে। সে দেখো এদের দিকে, এরা না জানি কত কাল ধরে বন্দী। এদেরও আংশিক প্রাণ রয়েছে, এরাও জীবিত মৃত। যখন এদের শরীরে ব্যাকটেরিয়া সমৃদ্ধ জৈব গ্যাস ছড়িয়ে দেওয়া হয়, তার আগেই এরা বুঝতে পেরেছিল কি ঘটতে চলেছে। আমার ঠাকুরদার ওষুধ এরাও নিজেদের শরীরে আগেই ইনজেক্ট করে নিয়েছিল সম্ভবত। তবে আমার ঠাকুরদা কিংবা এরা ঘরবন্দি থাকায় এদের ওপর হাকিনি প্রভাব বিস্তার করতে পারেনি। মরার শেষ মুহূর্ত আগেও সায়েন্টিস্টদের দলটা কাঁচের দেওয়ালে মুখ রেখে শেষবারের জন্য তাদের মুক্তির প্রার্থনা জানিয়েছিল। বাইরে হয়তো সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পৈশাচিক দৃশ্য দেখে চলেছিল জাপানি সেনার দল। সে দেখো, এদের ঘন নিঃশ্বাস আজও বাষ্পের আকারে এই কাঁচে লেগে রয়েছে। ওরা কি আদৌ মানুষ? যারা তাদের সাহায্য করলো, প্রাণপাত করে দীর্ঘ রিসার্চ চালালো, এটা তাদেরকে এইভাবে শেষ করে ফেললো? হ্যাঁ সেমন্তী, নইলে এই খবর বাইরে গেলে যে জাপানিদের পরিকল্পনা ফাঁস হয়ে যেত। আমার যা দেখবার দেখা হয়ে গিয়েছে, এবার ফিরতে হবে। তারা ল্যাবের দরজা দিয়ে বাইরে বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ল্যাবের দরজার পাশে থাকা একটা লাল বাটনে হাত পড়ে গেল সেমন্তীর। মুহূর্তের মধ্যে সারা বাংকারে বিপ বিপ করতে করতে মাথার উপরে থাকা লাল আলোটা জ্বলে উঠল। এতক্ষণ ধরে যারা পাথরের মূর্তির মতো দেওয়ালে মুখ লাগিয়ে দাঁড়িয়েছিল, তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে তীব্র পাশবিক গর্জন। ওইদিকে কাঁচের বাইরে তাকাতেই তাদের চোখে পড়ল বিরাট দানবটির গায়ে লেগে থাকা আগুন বুজে এসেছে। তার সারা শরীর ধারণ করেছে আবলুস কাঠের মতো কালো বর্ণতে। সে আবারও বিরাট 8 পায়ে ভর করে এগিয়ে আসছে তাদের দিকে।
মাথার উপরে লাল আলোগুলো বোঁ বোঁ শব্দ করতে করতে বিপদ সংকেত জানিয়ে চলেছে। সেমন্তী নিজেও জানে না সে কত বড় একটা ভুল করে বসেছে। সে হাই অ্যালার্ট বাটন প্রেস করে দিয়েছে নিজের অজান্তে। হঠাৎ কি একটা মনে হতেই ল্যাবের ভেতর থেকে একটা কাঁচের শিশির মধ্যে রয়ে যাওয়া খানিকটা নাইট্রোগ্লিসারিন থাকা শিশিটা হাতে তুলে নিয়ে অগস্ত্য বলে উঠল, এখন একটাই উপায়, কেমিক্যাল এক্সপ্লোসিভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক উপাদান ল্যাবগুলোতে বানানো হতো এবং এগুলো দিয়ে ডিটোনেটর, ডায়নামাইট এগুলোকে বিস্ফোরকে পরিণত করা হতো। ডায়নামাইট আমাদের কাছে রয়েছে, কিন্তু আগুন ছাড়া এগুলো কার্যত অচল। তাই এখন একটাই উপায়, সেগুলোর সলতেগুলো এই শিশিতে ডুবিয়ে ওদের দিকে ছুঁড়ে মারা। বিষয়টি অনেকটা আমাদের কালী পুজোয় চকলেট বোমের মতন বলতে পারো। সেখানেও কিন্তু আতশবাজির ক্ষেত্রেই একই ধরনের কেমিক্যাল এক্সপ্লোসিভ ব্যবহৃত হয়। সবাই বাইরে এসো। এক ছুটে তারা বাইরে বেরিয়ে এলো। মৃত বৈজ্ঞানিকের দল এক এক করে প্রচণ্ড গর্জন করতে করতে বাইরে বেরিয়ে আসতেই নিরাপদ দূরত্বে সরে গিয়ে শিশির মধ্যে থাকা নাইট্রোগ্লিসারিনের ব্যাগ থেকে একটা করে ডায়নামাইট বের করে তাদের সলতেতে এক রাসায়নিক পদার্থে ডুবিয়ে ছুঁড়ে দিল তাদের দিকে। আবার এক প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাংকার। তাদের মাথা এবং ধর খণ্ড বিখণ্ড হয়ে ঝরে পড়ল মাটিতে। ওইদিকে সেই দানবাকৃতি অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। সামনে যাওয়ার রাস্তা বন্ধ। আবারও সেই কাঁচের শিশির রাসায়নিক পদার্থে সলতে ডুবিয়ে আরও একটা ডায়নামাইট ছুঁড়ে দিল অগস্ত্য তার দিকে। ভাসতে ভাসতে তীব্র বেগে সেই এক্সপ্লোজিভ হাকিনীর শরীরে আঘাত হানার আগেই মুচেন সেই ডায়নামাইটটাকে লক্ষ্য করে তার পিস্তল থেকে গুলি চালালো। শূন্যেই সেটার বিস্ফোরণ ঘটে আগুন আবারও ছিটকে পড়ল হাকিনীর শরীরে। তীব্র এক পৈশাচিক হুঙ্কার ছেড়ে সে বাংকারের দেওয়াল বেয়ে এগিয়ে গেল তাদের দিকে। মুহূর্তের মধ্যে তার একটা হাতের 5টা ধারালো নখ গেঁথে গেল মুচেনের শরীরে। চোখের নিমেষে আরও একটা হাত তার শরীরটাকে দুভাগ করে দুটো হাতের একটা নিয়ে এলো সেই বাঘের হাঁ হয়ে থাকা মুখের দিকে এবং অন্যটা জিয়াংয়ের মুখের সামনে। সকলের বিস্ফারিত চোখের সামনে মুচেনের দেহের খণ্ডাংশ তারা মুখে চালান করে দিল। অগস্ত্য ধপ করে মাটিতে বসে পড়ল। বেঁচে থাকার শেষ আশাও ধীরে ধীরে নিভে যাচ্ছে তাদের। এখন একটাই উপায়, 2 হাত জড়ো করে মাটিতে সে বসে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা সেমন্তী তাকে ঠেলা মেরে বলল, এ কি করছেন প্রফেসর? মৃত্যু আমাদের সামনে আর আপনি ধ্যানে বসছেন? উপায় নেই, আর কোনো উপায় নেই শুধুমাত্র এটি ছাড়া। তোমায় বলেছিলাম মনে আছে যে হাকিনী দেবীর যে দানবীয় সত্তার সাথে পরিচিত হয়েছে সেটা তার রুদ্ররূপ। তাকে আহ্বান জানানো হয়েছিল প্রকৃতির বিরুদ্ধ কাজ করতে। জাপানিরা সম্পূর্ণভাবে সফল হতে যে পারেনি সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ঘাঁটলেই জানা যায়। তবে ইউনিট 731-এ যে কি হতো সেই সত্য আজ উন্মোচিত হলো। এখন বেঁচে রয়েছি আমরা দুজন। উপায় একটাই। কি প্রফেসর? চোখ দুটো বন্ধ করে গমগমে কণ্ঠে অগস্ত্য মন্ত্র উচ্চারণ শুরু করল। বাংকারের গায়ে ধাক্কা খেতে খেতে সেই শব্দ ছড়িয়ে পড়ল গোটা ভূগর্ভস্থ অঞ্চলে। সে বলে চলেছে, অজ্ঞানামাম্বুজ তদ্ধিমকর সদৃশম ধ্যানধাম প্রকাশম হক্সভ্যম বৈকালভম পরিলসিতা পূর্ণেত্রপত্রম সুশুভ্রম তন্মধ্যে হাকিনী বিষাক্তং সামধাদ্যাম মুদ্রম কপালম ধামরুজপতিবম বিভূতি শুদ্ধ চিত্র। সেমন্তী লক্ষ্য করল মন্ত্র উচ্চারণ শুরু হতেই সেই তীর বেগে আসা দানবাকৃতি শরীরটা যেন হঠাৎ থেমে গেল। সে মাটিতে 8 হাত ছড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল তাদের দিকে। একজোড়া মাথা, যার একটা হিংস্র বাঘের এবং অন্যটা জিয়াংয়ের অশরীরী সত্তার। 2 জোড়া চোখ যেন শান্ত হয়ে এলো। তার শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে এক অদ্ভুত চোখ ধাঁধানো নীল আলো। সেই দিকে বেশিক্ষণ তাকানো যায় না। হাকিনীর শরীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটছে। প্রফেসর অগস্ত্য চোখ মেলে তাকিয়েছে এবার। সে ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালো। করজোরে তার দিকে বিনম্র গলায় বলে উঠল, মা, এইবার তুমি শান্ত হও গো মা। অনেক তো হলো এই ধ্বংসলীলা, আর কত। আমি জানি সকলে তোমায় নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করেছে। আমরাও তোমায় আঘাত করেছি, তবে শুধুমাত্র নিজেদের প্রাণ রক্ষা করতে। এইবার তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। ধীরে ধীরে হাকিনীর সেই দানবাকৃতি রূপ পরিবর্তিত হতে হতে এক দিব্য রূপ ধারণ করল।
মাটি থেকে দুহাত উঁচুতে একটা পদ্ম ফুলের বিস্তৃত পাপড়ির ওপরে গোলাপি গাত্রবর্ণের এক দেবীকে দেখা গেল। তার ফ্যাকাশে গোলাপি চামড়া, 4টি হাত এবং 6টি মাথা। তিনি এবার স্বয়ং জগৎ জননী মাতৃরূপ। তিনি যে স্বয়ং মহামায়ার অংশ। একটি হাত তাদের দিকে আশীর্বাদের ভঙ্গিমায় স্থির রেখে বলে উঠলেন, এতদিন আমি আমার দানবিক সত্তা রূপে বন্দিনী ছিলাম এই গর্ভগৃহে। আজ আমি মুক্ত। আমি এখানে আটকে থাকা সকলকে নিয়ে যাব আমার সাথে। তোরাও মুক্তি পাবি। তবে জেনে রাখিস, আজ পর্যন্ত প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদের জীবনে নেমে এসেছে অভিশাপের কালো মেঘ। দেবী তার 6টি মুখ হাঁ করতেই মাটিতে পড়ে থাকা সারি সারি মৃত শরীরগুলোর থেকে ঝাঁকে ঝাঁকে সাদা ধোঁয়ার আস্তরণ পাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছে হাকিনী দেবীর মুখমণ্ডলে। তাদের দেহ ধীরে ধীরে পরিণত হচ্ছে এক রাশ বালিতে। ধীরে ধীরে দেবী বাতাসে মিলিয়ে গেলেন। বাইরে তখন সূর্যের আলো ফুটেছে। বাদামি জঙ্গলের আবারও এক নতুন দিন। ক্লান্ত শরীরটা টানতে টানতে একটি গাছের গুঁড়িতে হেলান দিল অগস্ত্য। এখনো 2টো কাজ তার বাকি। পকেট থেকে ওষুধসহ সিরিঞ্জটা বের করে ছুঁড়ে মারল মাটিতে। সেটা ঝনঝন শব্দে ভেঙে গেল। এরপর আরও একটা পকেট থেকে বাংকারের মধ্যে পাওয়া চাবিটা মেলে ধরল সূর্যের আলোয়। ধীরে ধীরে সেটা পড়তে লাগলো সে। আমি জানি না শেষ কোথায়। জাপানিরা আমাদেরও বন্দি বানিয়েছে। তারা আমাদের ওপরেও সেই একই এক্সপেরিমেন্ট করতে চায়। তারা আমাদেরও জীবন্ত মৃত লাশে পরিণত করতে চায়। কিন্তু দেবী হাকিনীর আরাধনা করা এতটাও সহজ নয়। তার রুদ্ররূপকে নিয়ন্ত্রণ করতে গেলে কঠিন সাধনের প্রয়োজন। যুদ্ধবন্দীদের তৈরি করছে তারা। এ যেন মৃতের ভোজ। সায়েন্টিস্টদের ল্যাবে বন্দি করে তাদের ওপর প্রয়োগ করছে সেই জৈব গ্যাস, তার সাথে মারাত্মক সংক্রামক ব্যাকটেরিয়া। এরপর তাদের শরীরে হাকিনীকে আহ্বান জানিয়ে সম্পূর্ণরূপে জাগিয়ে তোলা হবে। আমিও রাজি হতে বাধ্য হয়েছিলাম, নইলে ওরা আমার পরিবারকে শেষ করে ফেলত। কিন্তু এক ভোরে ঘুম থেকে উঠে দেখি শয়তানগুলো আমায় পিশাচদের মাঝে ফেলে পালিয়েছে। তারা অসফল হয়েছে, আমিও ব্যর্থ। তাই ওষুধের লাস্ট ডোজটা নিজের উপর প্রয়োগ করেছি। হাতে বেশি সময় নেই। বাইরে দেবী সকল মৃতদের চালনা করেন। সায়েন্টিস্টের দল ল্যাবে মারা গেছে, তাদের উপরেও আমার ওষুধের প্রয়োগ করে মস্তিষ্কের কিছু অংশ বাঁচানো সম্ভব হয়েছে। ফলে তাদের শরীরের পচন আর ঘটবে না। আমি কিংবা ল্যাবে বন্দী বৈজ্ঞানিকের দল তার উপরে এখনো দেবী হাকিনী প্রভাব বিস্তার করতে পারিনি। কিন্তু দরজা খুললে বিপদ। আর তাই আমি জীবিতকালেই এই ওষুধ প্রয়োগ করছি। কারণ এই ঘরে বন্দি দশায়, ক্ষুধায়, তৃষ্ণায় এমনিতেও মারা যাব। অন্তত শরীরটুকু বেঁচে থাক। আমি জানি কখনো না কখনো আমার বংশের কেউ না কেউ আমার খোঁজ নিতে অবশ্যই আসবে। সে জানে যেন প্রকৃতির বিরুদ্ধে গেলে নেমে আসে অভিশাপ। এইভাবে মৃত্যু ঠেকানো যায় না। তাই এই স্যাম্পেল যেন সে নষ্ট করে দেয়, আর যাতে আর কোনো সংস্থা মানুষের জীবন নিয়ে না খেলতে পারে। গবেষণার ফর্মুলা আমি আগেই নষ্ট করে ফেলেছি, তাই এর দ্বিতীয় অনুরূপ বানানো সম্ভব নয়। আমার বংশের মানুষরা জানুক আমি অসহায়। বাধ্য হয়েছিলাম ওই সন্তানগুলোর ফাঁদে পা দিতে। সকলে ভালো থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। ওষুধের ভাঙা কাঁচগুলো এক ঝলক দেখে নিয়ে প্রফেসর অগস্ত্য এবার সিমরান ওরফে সেমন্তীকে ঠান্ডা গলায় বলল, গল্প কি তবে এতটাই? সব কি এখানেই শেষ? কেন জানি না মনে হচ্ছে এইবার আবার আরেক নতুন গল্প শুরু হতে চলেছে। আপনার এমন মনে হওয়ার কারণ? ঠোঁট উল্টে অগস্ত্য বলে উঠল, জানি না, তবে মনে হচ্ছে এটা শুধু একটা সূত্রপাত মাত্র। ধীরে ধীরে তারা এগিয়ে চলল শহরের দিকে। পেছনে পড়ে রইল বাদামি বন, হিউমাস সমৃদ্ধ উর্বর কালো মাটি, দা হিঙ্গান রেঞ্জের বিরাট পাহাড় আর সেই অভিশপ্ত বাংকার।
বাংকারের মধ্যে একটা অবিকৃত লাশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আড়ষ্ট শরীরটা টানতে টানতে এগিয়ে নিয়ে চলল দরজার কাছে। আজ তার বহু শতাব্দীর পর নিদ্রাভঙ্গ হয়েছে। তার যে এখন অনেক কাজ বাকি। দরজার নেমপ্লেটের কাছে একটা নাম খোদাই করা, সায়েন্টিস্ট বিশ্বনাথ। দরজার নবটা ঘুরিয়ে ধীরে ধীরে সে বাইরে বেরিয়ে এলো। এবার চারিদিকটা যেন বড্ড চেনা ঠেকল তার। কি যেন নাম তার? এই জায়গাটায় যেন কোথায়, না মনে করতে পারল না ঠিক। বাংকারের দরজা খুলে সে ধীরে ধীরে ওপরে উঠে এলো। বাদামি জঙ্গলের মাঝে উপস্থিত হয়ে ধীরে ধীরে এগিয়ে চলল সামনের দিকে। হঠাৎ পায়ের তলায় কি যেন একটা শব্দ হতেই সে নিচে তাকালো। একটা ভাঙা কাঁচের টুকরো, একটা খালি সিরিঞ্জ। সেগুলো অতি সন্তর্পণে হাতে তুলে নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার মুখে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। এতক্ষণ আপনারা শুনছিলেন হাকিনী, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল পার্থ, তৃষা, সৌমদ্বীপ এবং তানিশা। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।